মানে চ্যানেলটা কি করে হলো, রিভিউ চ্যানেলটাতে আসা কি করে? ধুম 3 মালঞ্চ তো হাউসফুল ছিল না, চাঁদের পাড় পদ্মসিটা হাউসফুল। তোমাকে দেবদাটা ফিল করাবে, আপন করে নেবে যে ভাই তুই ভাই বল ভাই কি আছে। ভিড় দেখেছি বসে, যে বাংলাতে আমি যদি কোনো রিভিউয়ারকে সব থেকে বেশি নম্বর এগিয়ে রেখেছি সাগর। ইভেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার একটা ব্লকবাস্টার ছবি দরকার। যেমন হচ্ছে কামাল হাসানের একটা বিক্রম আছে, ভাবো না যদি আজকে 2 বছর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা বিক্রমের মতো ছবি আসে। অঞ্জন চৌধুরীর যা গ্রাফ, ঠিক আছে, অঞ্জন চৌধুরী বলি, প্রভাত রায় একটু নিশ হয়ে যায়, প্রভাত রায় এদের যা গ্রাফ, এই গ্রাফটা মানে ম্যাচ করা এখনকার কোনো পরিচালকের পক্ষে সম্ভবই না। তাহলে কি সেই ছবিটা যখন মানে রিভিউ করবে তখন কি বলবে এই কথাগুলো, যে এই ছবিটা একটু বামপন্থা ঘেঁষা, এই ছবিটা একটু, এই ছবিটা প্রোপাগান্ডা? তখন তো বলবে না। তার কারণ হচ্ছে এরা আমার ক্যাম্পের লোক। অরিত্র যখন রিভিউ শুরু করেছে, অরিত্র কিন্তু বহু রিভিউয়ার বা বহু লোকদেরকে এটা বুঝিয়েছে যে হ্যাঁ ভাই ইট ক্যান বি আ পয়েন্ট। কাশ্যপ এমন লোক না, হয়তো ধুরন্ধরকে দেখে বলে আদিত্যরা হেভি ডিরেক্টর। আমার মাথায় তখন হঠাৎ করে কেন আসছে যে আচ্ছা এই শটটা আলো কেন বেশি। তখন আমি না মানে নিজেকেই কেটে ভাবছি যে আমি একটা ছবি এমনি দর্শক হিসেবে আর কোনোদিন দেখতে পারবো। আজকে ধুরন্ধর ছবিটায় বলছে এই ছবিটা অ্যান্টি পাকিস্তান এই পার্সপেক্টিভ সেট করছে, তাহলে কি পার্সপেক্টিভ সেট করবে? কি পার্সপেক্টিভ সেট করবে? অ্যান্টি ইন্ডিয়া সেট করবে। মোমেন্ট। আজ থেকে কয়েক মাস আগে যখন আমরা চ্যানেলটা শুরু করেছিলাম সদ্য তখন আমাদের ফার্স্ট হিন্দি রিভিউ ছিল সিকান্দার। তো আইনক্স হাইল্যান্ড পার্ক থেকে দেখে বেরোচ্ছি, প্রচন্ড মাথা ধরে আছে, ছবিটা দেখে এত ডিসঅ্যাপয়েন্টেড, এবারও ভাইয়ের কামব্যাক হলো না। তখন একজনের সাথে দেখা হয়েছিল যাকে আমি দীর্ঘ 4-5 বছর ধরে ফলো করি এবং রিভিউয়ের জন্যই বেশি করে ফলো করি। সে আমাদের চ্যানেলটা দেখেছিল, দেখে তখনই সাবস্ক্রাইব করেছিল। এছাড়া আপনারা তাকে 3 ইয়ারই কথার অন্যতম ইয়ার হিসেবে দেখতে পান, যে ইয়ারের উপর অভিযোগ আসে, মানে তাকে নিয়ে বাকিদের কাছে অভিযোগ আসে যে তাকে নাকি কথা বলতে দেয়া হচ্ছে না। রিভিউতেও তাকে ফলো করেন এবং আশা করি আগামী দিনে ভালো ভালো ছবিও দেখতে পাবো। তো আজকে আমাদের সাথে আছে রূপম দত্ত ফ্রম রিপমস রিভিউ। ওয়েলকাম রূপম দা। থ্যাংক ইউ। কেমন আছো আগে বলো? ভালো আছি, আজকে এসে ভালো লাগছে। ভালো লাগছে? তুমি কেমন আছো? আছি মোটামুটি, চলছে আর কি, সমস্ত কিছু মিলিয়েই চলছে। দেখা যাক হাসলিং কি ফাসলিং। আমাদের ফার্স্ট প্রশ্নটা খুবই ইউনিক প্রশ্ন, ঠিক আছে? আই গেস তোমায় কেউই কখনো প্রশ্নটা করেনি, ঠিক আছে? যে ফিল্মের প্রতি তোমার ইন্টারেস্ট কি করে এলো, ঠিক আছে? এত ইউনিক, বুঝতেই পারছো। সিনেমার প্রতি ইন্টারেস্ট কিভাবে এলো এটা আমি মানে কতটা গুছিয়ে বলতে পারবো আমি জানি না, তবে আমার একটা ইন্টারেস্ট এসেছিল হচ্ছে সিনেমা হলের প্রতি। আমার বাবা হচ্ছে প্রচুর সিনেমা দেখতেন, ঠিক আছে, কিন্তু ছেলেকে সিনেমা সাপোর্ট করার বিষয়টা ওটা ওরকম ভাবে আসেনি। কিন্তু বাবা না মাঝে মাঝে সিনেমা হলের গল্প করতো, যে বাবা রাজেশ খান্নার খুব বড় ফ্যান ছিল, ঠিক আছে, মানে আছে আর কি এখনো। রাজেশ খান্নার যে কোনো ছবি কোন হলে দেখেছে, বান্টিতে এরকম ভিড় ছিল, তারপরে হচ্ছে প্রদীপে এই অবস্থা ছিল, মেনকাতে এরকম জিনিসপত্র হয়েছিল, এই গল্পগুলো করতো। এবার আমি যখন শুনতাম যে এই হলটা এরকম, ওই হলটা এরকম, আমার ওই সিনেমাটা নিয়ে কিচ্ছু মানে অত ইয়ে নেই, ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট থাকতো যে এই সিনেমা হলটা ওই সিনেমা হলতে কতটা বড়, আচ্ছা এই সিনেমা হলটা ভালো বললো তাহলে ওই সিনেমা হলটা খারাপ কেন। এবার এই একটা ইন্টারেস্ট আমার মধ্যে বরাবরই ছিল যে আমাকে সিনেমা হল এক্সপ্লোর করতে হবে, সিনেমা হল এক্সপ্লোর করতে হবে। এটা একটা অদ্ভুত নেশা ছিল আমার। এবং আমি অক্ষয় কুমারের খুব বড় ফ্যান ছিলাম। যেটা এখনো আছো নাকি? না, আমি অক্ষয় কুমারের মানে বড় ফ্যান মানে এরকম ছিলাম যে আমি 2010 থেকে 2018 অব্দি আমার কাছে অক্ষয় কুমারের প্রত্যেকটা সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট থাকতো। ফার্স্ট ডে ফার্স্ট শো? হ্যাঁ, আমি কোনো সিনেমা সেকেন্ড শো দেখবো না, মানে এটা কোনোদিন হয়নি 2018 অব্দি, কোনোদিন হয়নি। মানে ফার্স্ট ডে ফার্স্ট শো আমি সিনেমা দেখেছি এবং টিকিটগুলো আমি একদম জমিয়ে রাখতাম, যে হলে আমি একবার দেখেছি আমি দ্বিতীয়বার দেখতে যেতাম না। এবার যদি অক্ষয় কুমারের কোনো ছবি, ধরো মেনকায় আসলো কিন্তু ছবিটা হিট হয়ে গেল, যেরকম হচ্ছে হলিডে, আমি চেষ্টা করতাম যে তাহলে এটার সাথে আমার একটা কোনো লাক আছে, আমি ওই শার্টটা পরেই যাব এবং পরে পরে যে ছবিটা আসবে এন্টারটেনমেন্ট, ওটাও আমি এই হলেই দেখবো। এবার যদি ফ্লপ হয় এই হলে আরেকবার আসবো না। কোনটা বেশি ম্যাটার করতো, যে ফ্লপ হলো না ভালো কে কোনটা লাগছে? তখন দুটোই ম্যাটার করতো, ভালো হতে হবে, ফ্লপও যেন না হয় ছবিটা, এটা হতো। আচ্ছা, কিন্তু প্যারালালি যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার সিনেমা দেখার প্রতি যে আগ্রহটা, সেটা তৈরি হয়েছিল ধরো 12-13 সাল থেকে, যখন আমি মোটামুটি আমাদের বাড়িতে কম্পিউটার আসে এবং আমার দাদা আর আমি
নামাচ্ছি ছবি টোরেন্ট থেকে আর চুম্বক শক্তি ব্যবহার করে, এবং ছবি দেখা মানে শুরু করে দিয়েছি আমরা। তখন দেখছি তখন হচ্ছে আমি বেনহুর দেখলাম, কিন্তু আমি বেনহুর কিন্তু অনেক ছোটবেলা দেখেছিলাম বড় ক্যাসেটে বাড়িতে। কিন্তু বেনহুর সেই সময় আমি থোড়েই বুঝেছি কিছু, কিন্তু যখন আমি 12-13 সালে বেনহুর দেখছি, আমার মনে হচ্ছে বেনহুর ছবিটা আমি প্রথম দেখছি, কারণ আমি বেনহুরটা বুঝতে শিখছি। তারপরে যখন আমি আবার বেনহুর দেখলাম, তখন হয়তো আমার এইচএস হয়েছে বা হচ্ছে এইচএস হবে, আমি বেনহুর ছবিটা আসলে কি বলতে চাইছে সেটা বুঝলাম। তো এরকম করে করে ছবি দেখার যে ধ্যান ধারণা, সেটা আমার বদলালো। এবং আমার অনেক পরিচালক এরকম ছিল যাদের আমার প্রতি আমার ভালো লাগা ছিল, যে এই পরিচালকের ছবি আমি দেখছি, তার পুরো ফিল্মোগ্রাফিটা আমি শেষ করলাম, কমপ্লিট করলাম, ঠিক আছে, এরা নাই বলো এক দুজনের নাম বলো, ধরো বাংলায়। আমি বাংলায় যদি বলি, আমার তপন সিনহার কাজ ভীষণ ভালো লাগতো, ফেভারিট, আমারও ঠিক খুবই আছে। ফেভারিট। আমার ঋতুপর্ণ ঘোষের কাজ ভীষণ ভালো লাগতো। আচ্ছা আচ্ছা। আমার অঞ্জন চৌধুরীর ছবি খুব ভালো লাগতো। অঞ্জন চৌধুরীর ছবি আমার মানে আমার মনে হয় অঞ্জন চৌধুরী হচ্ছে একজন লেজেন্ড, যে হচ্ছে এমন একটা ছবি বানাবে যেই ছবিটা একইভাবে একটা মেইন স্ট্রিম ছবি, একইভাবে সেই ছবিটার মধ্যে আর্টের টাচ রয়েছে, এবং সেই ছবিটার যা কালার সেটা কোনোদিন ফেড হবে না। ঠিক ঠিক আছে, আমি অঞ্জন চৌধুরীর একটা জিনিস তোমার মনে হয় না, অঞ্জন চৌধুরীর ক্ষেত্রে, অঞ্জন চৌধুরী বলো, স্বপন শাহ বলো, হরনাথ চক্রবর্তী বলো, এরা যে পরিমাণ বক্স অফিস দিয়েছে এবং যে পরিমাণ রান করিয়েছে, এবং এখনো কিন্তু ওই ছবিগুলো স্যাটেলাইটে খুবই হিট, আমরা এখনো দেখি, কিন্তু সেই তুলনায় স্বীকৃতিটা যে দেয়া হয় না। না, আসলে আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে অঞ্জন চৌধুরীর যা গ্রাফ, ঠিক আছে, অঞ্জন চৌধুরী বলি, প্রভাত রায় একটু নিশ হয়ে যায়, প্রভাত রায়, এদের যে গ্রাফ, এই গ্রাফটা মানে ম্যাচ করা এখনকার কোনো পরিচালকের পক্ষে সম্ভবই না, অসম্ভব, ঠিক আছে। কারণ ওই লোকটা শত্রু নিয়ে যেভাবে ঘুরেছে, তারপরে শত্রু যেরকম ভাবে বানিয়েছে, আজকেও তুমি শত্রু দেখো না। শত্রু কিন্তু মানে বিফোর সিংঘাম, বিফোর এনিথিং, পিক সিনেমা, শত্রু। শত্রু তুমি আজকেও দেখো, তুমি আজকেও শত্রু যেরকম ভাবে হিট করবে। আর শত্রু থেকে খালি একটা জিনিস বলি, শত্রুর আমার মনে হয় যে মানে স্পিরিচুয়াল দিক থেকে অঞ্জন চৌধুরীর একটা মানে তার আইডিয়া থেকে আরেকটা ভালো ডিরেক্টর হচ্ছে কি হরনাথ চক্রবর্তী। আমার একটা ছবি এত ভালো লাগে, প্রতিবাদ, যতবার হয় আমি দেখি, খুব ভালো ছবি। আমার যেটা মানে আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে তার স্বীকৃতি পায়নি কথাটা আমি বলছি। আমরা না ভীষণ ভাবে একটা টাইম অবধি, যখন অঞ্জন চৌধুরীর ছবি শুরু হয়েছে, তার আগে অবধি যেহেতু 3জন মাইল ফলক গেঁথে গেছে, আমরা দেখছি তো এই ছবিগুলো। আমি যদিও সেই টাইম লাইনের তো লোক আমি না, পরে দেখেছি তার ছবি। কিন্তু আমার যেটা মনে হয় যে মানুষ সেই সময়কার মানুষরা এটাই ভেবেছে যে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, তপন সিনহা, এই 3জন, মৃণাল সেন, এই 3জন যে মার্কটা সেট করেছে, তপন সিনহা সেটা অনেকটা বয়ে নিয়ে গেছে। এই যে মানে এই লেগেসিটা, এটা আর কেউ বহন করতে পারবে না, এটা ভেবে নিয়েছে। এবং সেই সময় অঞ্জন চৌধুরীর ছবি যে হারে বাঙালি দর্শক সিনেমা হলে গিয়ে দেখছে, সেটাকে আমার মনে হয় না যে মানুষ কোনোভাবে ডিনাই করতে পারে। এবং সেই মানে একই তো সমসাময়িক, তারপরেই শুরু হয়, তারপরেই তুমি দেখো না, একটু পরেই রয়েছে গৌতম ঘোষ, বুদ্ধবাবু রয়েছে, সেখানে ঋতুপর্ণ ঘোষ রয়েছে, অপর্ণা সেন রয়েছে। মানে এই যে সিনেমা, একটা অঞ্জন দত্তের ছবি, আরো খানিকটা পরে একটা অঞ্জন দত্তের ছবি চলে আসছে, একটা প্রভাত রায়ের ছবি আসছে। মানে আমি তো মানে ওই টাইম লাইনটায় যদি থাকতাম, আমি যে কিভাবে দর্শক হিসাবে, মানে একদিন অপর্ণা সেনের ছবি দেখে বেরোচ্ছি, পরের দিন একটা হার্ডকোর মেইনস্ট্রিম ছবি দেখছি অঞ্জন চৌধুরীর, একটা ছবি দেখছি প্রভাত রায়, একটা আলাদাই জগৎ, একটা আলাদাই। মানে তুমি জাস্ট ইমাজিন করো, ইন্দিরা সিনেমা হল, বসুশ্রী সিনেমা হল, বিজলি সিনেমা হল, প্রত্যেকটা সিনেমা হল পরপর রয়েছে, এবং সেখানে একটা ক্লাস ডিভিশন রয়েছে, যে এই হলে অপর্ণা সেনের ছবি চলছে, এই হলে। আমার বাবা যখন এই ঘটনাগুলো বলে যে মা আর সে একটা ছবি দেখতে গেছে, সেটা অপর্ণা সেনের তারা পারমিতার একদিন দেখেছে, এবং সেই ছবিটা যখন হলে চলছে, সেখানে মানে ওই সিকোয়েন্সের পরে লোকে কেঁদে বেরোচ্ছে, এবং তারপর সেই অডিয়েন্সটাই ঘুরে আসছে আর এমন একটা ছবি দেখতে, যে ছবিটা হচ্ছে ওই রেঞ্জেরই ছবি না, যে ছবিটা আউট না আউট ভাইব্রেন্ট কমার্শিয়াল ছবি, কিন্তু বাঙালি দর্শক এরকম ভাবে ছবি দেখেছে। তো আমি এটা বিশ্বাস করি না যে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি, তার কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। আজকে হয়তো সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, এরা যে আলোচনাটা পায়, সেটা সেই সময় হয়নি। কিন্তু আমার মনে হয় তাদেরও একটা রেসপেক্ট রয়েছে, তাদের মানে লোকে হয়তো বহু অডিয়েন্স, আমার মা, তোমার মা,
এনারা আমরাও কিন্তু হ্যাঁ এনারা হয়তো নাম জানেন না, হ্যাঁ। কিন্তু আজকেও তুমি বলো যে একটা মেজো বউ বা একটা ছোট বউ, এরা সেই ছবিটাকে একদম চিহ্নিত করতে পারবে যে হ্যাঁ এই ছবিটা। ঠিক ঠিক ঠিক। ইভেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার যুগেই একটা রেফারেন্স দিয়ে কথা বলি, একটা রিসেন্টলি একটা মিম দেখছিলাম ফেসবুকে, ওখানে হচ্ছে একজন বিদেশি, ফরাসি বিদেশি, তার সামনে সব বাঙালিরা বসে আছে, ঠিক আছে, তারা সবাই বলছে যে মানে ভালো ভালো ডিরেক্টরের নাম বলছে, গোদা গোদা জলক গোদা, কেউ বলছে আরো যা যা ডিরেক্টর আছে সবার নামই বলছে, ফেলিনি হেন তেন। ফরাসি লোকটা বসে আছে, সে বলছে যে আমার তিনজন, ও বাংলাতে বলছে, আমার তিনজন ফেভারিট বাঙালি ডিরেক্টর আছে, সবাই তো এক্সপেক্ট করে নিয়েছে শো বলে, যে সবাই সত্যজিৎ ঋত্বিক মৃণাল ভাবছে, ও তখন স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, হররাজ চক্রবর্তী। এটা হেভি লেগেছে আমার। যাই হোক, তো দেখো সিনেমা আমরা অনেকেই দেখতে ভালোবাসি, তুমিও বললে যে মানে বাড়ির লোকজনের সিনেমা দেখার ইন্টারেস্ট, তাদের হলে যাওয়া, সেই জিনিসটা দেখে আমার যে মেমোরিটা সবচেয়ে বেশি মনে পড়ে, আমি না ছোটবেলায় ইটিভি বাংলায় সিনেমাগুলো হতো দুপুরবেলা, মায়ের সাথে বসে বসে দেখতাম, আর আমার খুব অদ্ভুত লাগতো যে হচ্ছে গিয়ে যে এরা একটা সিনে ধরো গল্প করছে বা একটা ফ্যামিলির ভেতরে আছে, তার পরের সিনটাতে এরা পার্কে কি করে যাচ্ছে, মানে আমি এদেরকে রিয়েল ভাবতাম আর কি, একদম ছোটবেলার গল্প হচ্ছে। ইটিভি বাংলা ছিল আমাদের ছোটবেলা। তারপরে তোমার আস্তে আস্তে আমার যে দুটো বাংলা ছবি আমি দেখে মানে মনে হয়েছিল যে না, এই লাইনটাতে থাকতে চাই এবং এই জিনিস নিয়ে কাজ করতে চাই। একটা হচ্ছে কি অপুর সংসার ছিল, ঠিক আছে, অপুর সংসার বড় হয়ে দেখেছি, মানে নেট অ্যাভেলেবেল হওয়ার পরে, এবং একটু 11-12 দেখেছি অ্যাকচুয়ালি। আর ক্লাস 8-এ একটা ছবি দেখেছিলাম, সেটা হচ্ছে চতুষ্কোণ। আচ্ছা, হেভি লেগেছিল। এখনো আমি মনে করি যে অজস্র ছবি হয়ে গেছে ভদ্রলোকের, অনেক ছবি, কিন্তু ওটা পিকে আছে, ওটা আমার লাগে, ঠিক আছে। ওই দুটো ছবি খুবই ইম্প্যাক্ট রেখেছিল। কিন্তু আমরা একটা ছবি দেখছি, সেই ছবিটার অ্যানালিসিস করার ব্যাপারটা তো আলাদা না। আমরা দেখো অনেকেই আছে যে ছবি দেখলো এবং সে এক বাক্যে হয়তো বলে দিল খুব বাজে ছবি, খুব ভালো ছবি, কিন্তু আর্টিকুলেট করতে পারছে না। তো তুমি এই আর্টিকুলেশনটা কি অন প্রসেস শিখেছো, মানে চ্যানেলটা কি করে হলো, রিভিউ চ্যানেলটাতে আসা কি করে? দেখো আমি একদম যদি খুব অনেস্টলি বলি, এত মানে মার প্যাচ দিয়ে না বলি, আমি এই বিষয়টা সম্পর্কে খুব বেশি যে জেনে করেছি এমনটা নয়, এটা খুব সত্যি কথা। আমি কোনো রুলস রেগুলেশন সব কিছু মেনে করিনি। আমি 2016 সালে আমার শর্ট ফিল্ম বানিয়েছি, 17 শর্ট ফিল্ম বানিয়েছি। আমি তখন একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমার, এবং চ্যানেলটার নাম ছিল, আমার এই চ্যানেলটাই নাম ছিল রূপুর পাঁচালী। হ্যাঁ, তখন হচ্ছে আমি একটা করে গল্প বলতাম, মানে ধরো হারিয়ে যাওয়া প্রজাপতি বিস্কুটের, ঠিক আছে, এরকম যে জিনিসপত্রগুলো এখন ওরকম ভাবে আমাদের সামনে অ্যাভেলেবেল নেই, হয়তো আছে দু একটা দোকানে, কিন্তু ওই জিনিসপত্রগুলো যেরকম ভাবে আমাদের সঙ্গে মিলেমিশে ছিল, আমি ওরকম হারিয়ে যাওয়া জিনিসপত্রের গল্প বলতাম, কিন্তু ওগুলো লোকে খুব একটা বেশি দেখতো না। আমার একটাই ভিডিও মোটামুটি 400-500 ভিউজ গেছিল, আর কোনো ভিডিও চলেনি। তো সেই সময় আমি একটু ইন্টারাপ্ট করছি, এটা কি সেম চ্যানেলটাই ছিল? মানে সেম চ্যানেল। আচ্ছা। আমি তখন বোধহয় 2018 এন্ডে র্যান্ডম একটা ছবি দেখে আসি, যে ছবিটাকে খুব বাজেভাবে ক্রিটিসাইজ করা হচ্ছিল, সেটা হচ্ছে 2.0। এবং আমার মনে হয় 2.0 এতটা খারাপ ছবি নয়, যেরকম টেকনিক্যালি খুব ভালো একটা ছবি, এবং ছবিটা সোল আছে অক্ষয় কুমারের ক্যারেক্টারটার জন্য। তো আমি সেই সময় হচ্ছে নিজের যা বক্তব্য সেগুলো বলি, তারপর আমার মনে হয় যে আচ্ছা চ্যানেল খুললে হয় না একটা। এবং তখন আমি প্রচুর রিভিউ চ্যানেল দেখি। আমি প্রথম কথা হচ্ছে আমি রিভিউ পড়তাম, আমিও আনন্দ প্লাস প্রচুর পড়তাম, দেখতাম না, রিভিউ পড়তাম, ঠিক আছে। তো সেইখান থেকে আমি টার্মস এন্ড কন্ডিশন গুলো জানি, যে কি কি বলা উচিত, কি কি বলা উচিত না। তার আরো পরে জানি আচ্ছা এই একটা সীমারেখা রয়েছে, এটা যদি আমি বেশি ভেঙে ফেলি তাহলে স্পয়লার হয়ে যাবে। এর অনেক পরে, এটা প্রসেসে আমি শিখেছি। বুঝতে পারলাম। আচ্ছা, রিভিউ পড়ার ব্যাপারে একটা জিনিস বলে, আমিও না প্রচুর রিভিউ পড়তাম। ইভেন মানে আনন্দ প্লাস, আমি মানে নাম নিচ্ছি এখানে, বলার কিছু নেই, যাই হোক, এটা কেটে দিলে কেটে দেবো, কিন্তু আনন্দ প্লাস প্রচুর পড়তাম, এখনো পড়ি, কিন্তু এখন একটু কমে গেছে। কিন্তু একটা জিনিস না, আমি ধরো আনন্দ প্লাসের রিভিউ এর ক্ষেত্রে একটা খেয়াল করেছি, এটা নিশ্চয়ই তুমি দেখবে পেপারের রিভিউতে, তুমি একটা জিনিস দেখেছো, রিভিউয়ের লেখার বক্তব্যটার সাথে নাম্বারিংটার কোনো মিল থাকে না অনেক সময়। মানে একই বছরে, এটা আমি একটা ইনসিডেন্ট মনে আছে, বারেলি কি বরফি আর টয়লেট এক প্রেম কথা একসাথে বেরিয়েছিল, ঠিক আছে, দুটো ছবিকেই ওরা 5.5 রিভিউ দিয়েছিল। নাম্বারিংটাও খুব জেনারিক, মানে 5.5 থেকে 6.5 বেশি কেউ পাচ্ছে না, ঠিক আছে। তো এই একটা ব্যাপার কি তোমার পেপারের রিভিউ এর ক্ষেত্রে এই জিনিসটা মনে হয়? একটা কথা বলছি, আমার এই পত্রিকার রিভিউ নিয়ে বললাম, আমি পড়েছি, ওখান থেকেই আমি অনেক কিছু শিখেছি। পত্রিকার রিভিউ মানে সেটা যে কত বড় একটা স্ক্যামের দিকে চলে গেছে, ঠিক আছে, এটা আমি 17-18 পুরোপুরি রিয়েলাইজ করে ফেলি। 4খানা বাংলা ছবি আসছে দুর্গাপুজোয়, 4খানা বাংলা ছবির রেটিং কাইন্ড অফ এক। কোন সালে বলছো এটা? 18 সালে। আমি তখন রিভিউ করিনি, তখন হচ্ছে এক যে ছিল রাজা বেরিয়েছে, তাই তো। হ্যাঁ, আমি দুটো ছবি দেখেছিলাম সিনেমা হলে গিয়ে, আর দুটো ছবি আমি পরে দেখেছি। আমি রিভিউ দেখছি গড়পড়তা সবাইকে এক রিভিউ,
এবং প্রশংসা, মানে যাদেরকে আমার প্রশংসা করতে হবে কোন কোন জায়গাতে, ওগুলো প্রত্যেকের জন্যই 4 লাইন বরাদ্দ। এবার যে ছবিটাকে আমায় বেশি নম্বর দিতে হবে তার জন্য 8 লাইন বরাদ্দ। তাকে নিয়ে খারাপ কিছু নেই, কিন্তু রেটিং যখন দিচ্ছি তাকে আবার সেই এমন একটা নাম্বার দিচ্ছি যেটা মোটামুটি সবাইকেই ব্যালেন্স করে দেওয়া। তারপর যখন দেখতে থাকলাম যে যে ছবিটা বা যে নায়কের প্রতি একটা ক্ষোভ রয়েছে, তার ছবির পুরোপুরি গল্প, ক্লাইম্যাক্স সব বলে দিলাম, এবং বললে দিয়ে তারপরে বলছি যে এই ছবিটা সমাজকে কি মেসেজ দিচ্ছে। কিন্তু এরাই যখন আবার পুষ্পা দেখতে যাচ্ছে, এরাই যখন আবার রাইজ দেখতে যাচ্ছে, তখন মনে হচ্ছে না যে শাহরুখ খান বা আল্লু অর্জুন এরা কি পলিটিক্যালি কারেক্ট ওই সিচুয়েশনে দাঁড়িয়ে, তখন মনে হচ্ছে না। কিন্তু যদি বাংলায় জিৎ এরকম কিছু করে, দেব এরকম কিছু করে, জিতের সাথে আমার র্যাপো ভালো তারা ঠিক আছে, জিতের সাথে র্যাপো খারাপ, তখন মনে হচ্ছে যে জিৎ এই ছবিটা কি মেসেজ দিচ্ছে। এগুলো আমি লক্ষ্য করে আমি বললাম না, এটা আমার ইডিওলজির সাথে যাচ্ছে না, বন্ধ করে দিই। আর মানে আমি তো পেপারের ক্ষেত্রে দেখতাম যে ওরা মেইন স্ট্রিম ছবি, যেটা ধরো পাগলু, তখন তো মেইন স্ট্রিম ছবি প্রচুর হতো, পাগলু হচ্ছে, বস হচ্ছে, ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে রিভিউ দিত না। আর দিলেও সেটা মানে তুমি পড়ে এবং লেখা থেকেই বুঝতে পারবে ব্যাশ করেছে। এবং একটা জিনিস হয় যে মেইন স্ট্রিম ছবিটা, আমি রিভিউটা যেটা দেখছি আমি বুঝতে পারছি মেইন স্ট্রিম ছবির জাজ করার মাপকাঠি এটা হতে পারে না। আমার কথা হচ্ছে যে ছেলেটা বা যে মেয়েটা আজীবন, মানে এটা আমি ভুল বলছি না, কিন্তু আমি বলছি যার আজীবন সিনেমা দেখা হচ্ছে, ধরো সে মানে একদম শুরু থেকে, সে যদি আজকের সিনেমা নিয়ে উদাহরণ দিচ্ছি, সে যদি অক্টোবর, পিকু, এই ছবিগুলো সব তো দারুণ দারুণ ছবি, এই তুমি বললে বারেলি কি বরফি, এই ছবিগুলো রয়েছে, সঙ্গে সঙ্গে ধরো সে একটা মানে এমন ছবি, মানে সুজিত সরকার বলি আমি, অনুরাগ কাশ্যপ বলি আমি, দিবাকর ব্যানার্জি বলি আমি ডিরেক্টরের নাম ধরেই বলছি, এরকম ধরনের পরিচালককে সে স্টাডি করেছে, ঠিক আছে, অনুভব সিনহা হোক, এদের সব যারা একটু প্যারালাল ছবি বানায়, আমি বলছি না এরা কিন্তু কেউই খুব আর্টি ছবি বানায় না, দে আর মেইনস্ট্রিম। আমি তো অনুরাগ কাশ্যপকে মেইনস্ট্রিম মনে করি। এদের ছবি দেখেছে, এদের ছবি দেখার পরে এ হঠাৎ করে একটা ছবি দেখতে যাচ্ছে, ধরো ধুরন্ধর আমি বলছি, এবার সে ধুরন্ধর দেখে আশা করছে ধুরন্ধরটা কেন অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসেপুর হচ্ছে না। আরে হবে না তো। যদি এমন কেউ ছবিটা দেখতে যায় যে আজকে উড়িও দেখছে, আবার একইভাবে সে আজকে স্ট্রেঞ্জার থিংসও দেখছে, একইভাবে সে পুতুল নাচের ইতিকথাও দেখছে, তো সিনেমার যে দেখার যে বিচারটা, তুমি খারাপ বলো না, তুমি খারাপ লাগতে পারে তোমার, তুমি এই ছবির অডিয়েন্স না হতে পারো, কিন্তু তোমাকে জানতে হবে কোন ছবির কি ট্রুপস। তোমার কোনো আইডিয়া নেই মেইন স্ট্রিম ছবির কি ট্রুপ, পাল্পের কি ট্রুপ, তুমি জানোই না, কিন্তু তুমি দেখতে গেছো আজকে দ্য একাডেমি অফ ফাইন আর্টস, তাহলে তুমি মাঝখান থেকে উঠে আসবেই, ঠিক 20 মিনিট পরে বেরিয়ে যাবে আমাকে, সেটাই। আচ্ছা, এবার আমরা একটু নন লিনিয়ারে যাই। চতুষ্কোণের রেফারেন্স এসছে, তো শ্রীজিৎ মুখার্জির ফ্যান বোঝাই যাচ্ছে আমি। তো নন লিনিয়ারে বলছি, ধরো একটু তো সিনেমার কথা গেল, কিন্তু তোমার স্কুল কলেজ লাইফে আমি একটা জিনিস দেখেছি, তোমার সাথে যতবারই হলে দেখা হয়েছে আশপাশে বন্ধু বান্ধব থাকে, ঠিক আছে, তো বন্ধু বান্ধবদের সাথে তোমার সম্পর্কটা কিরকম? এবং এখন ধরো একটা নাম্বার অফ সাবস্ক্রাইবার হয়েছে, কিছু লোক চেনে, হ্যাঁ, রূপম দা কি খবর, খুব ভালো লাগে ভিডিওটা দেখলাম, তো তাদের সাথে এই সময় দাঁড়িয়ে, ঠিক আছে, তো কে তুমি স্টারডম টাচ কর পায়া হ্যায়? আমার বন্ধুরা, আমি খালি চাই আমাকে যেন বন্ধুদের সামনে কেউ না বলে রূপম তোমায় চিনতে পেরেছি, কেমন আছো। তার কারণ হচ্ছে না 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 ওটার জন্য না, আমার বন্ধুরা তারপরে যেটা বলে, আমার মনে আছে 2019 বা 20 সাল, না 20 বা 21 সাল হবে, আমি একটা রেস্টুরেন্টে আমরা গেছি দুর্গাপুজোয়, রাতে 3টের সময় ঢুকেছি, সম্ভবত গড়িয়াহাটের বেদুইন ঢুকেছি, একটা ছেলেদের গ্রুপ হয়েছে যারা বলছে যে ওদের রূপম দা আছে, ঠিক আছে, ওরা ভাবছে কথা বলবে কি বলবে না। আমার বন্ধুরা ওরা বসেছে এবং আমি আর একটা বন্ধু জায়গা পাইনি বলে একটা জায়গায় বসেছি, ওরা আরো জোরে বলছে ওই দেখো রূপম দা, ঠিক আছে, রূপম দাই তো, এবং ওরা এত অকওয়ার্ড করে দিয়েছে, ওই জায়গাটা এরকম করে দিয়েছে যে ওই ছেলেগুলো ভাবছে যে আচ্ছা এরাও চিনতে পারছে। আমার বন্ধুরা লিটারালি এরকম করে একটা ছবি তুলবে এরকম করে গেল ওরা। আমি বলছি আমার বন্ধুরা, একটা ছবি আমি দেখলাম, সেটা ভালো লেগেছে আমার, এবার কেউ আমাকে বলছে যে রূপম দা কেমন লাগলো, আমি বললাম ভাই আমি তো রিভিউ তো বলবো, আমার বন্ধুরা ভালো লেগেছে, ছবিটা তো ভালোই লাগেনি আমার, ঠিক আছে, আমার ভালোই হতে লাগেনি। ধরো সিকান্দার যদি আমার, যে আমি অভিষেকের সাথে দিলাম আলাদা, অভিষেক ও তো সিনেমার এডিটারই, সিকান্দার এমনি কারোর ভালো লেগেছিল যারা গেছিল না, ওটা তো সিকান্দার আমার কোনো বন্ধু দেখেইনি, কিন্তু যদি হলে কোনো বন্ধু থাকতো বলতো তো হেভি লেগেছে, তোমাকে বলে দিত রূপম তো হেভি লেগেছে। মানে ওরা যে কি বলবে আমি জানি না, কিন্তু আমি বলছি আমি এটাকেই খুব মজা, মানে এটাকে খুব মজা পাই, কারণ ওরা না ফিল্টার ফ্রি, ওরা হচ্ছে অকাত দেখা দেখি, রূপম তোর ভিডিও দেখেছি ভাই পোষায়নি, ঠিক আছে, এইটা বলতে পারে। আবার এরাই 100K হলে আমি জানিও না কিছু, কখন হয়েছে সকালবেলায় 12টা 1টায় উঠছি ঘুম থেকে, আমার বাড়িতে কেক নিয়ে চলে এসেছে, তো আমার
বন্ধুর গ্রুপটা ছোট, মানে আমার এমন না যে প্রচুর বন্ধু আছে, মানে 4-5 জন বন্ধু আমরা ক্লাস 5-এর বন্ধু সবাই। আজকে কেউ এক্সিসের ম্যানেজার রয়েছে, আজকে কেউ রয়েছে ধরো তার নিজের একটা স্টার্ট আপ রয়েছে, এমন কেউ রয়েছে যে হচ্ছে মেডিকেল লাইনে রয়েছে। কিন্তু আমাদের যে বছরে 2বার ঘোরা হোক, দুর্গাপুজোয় বেরোনো হোক, সপ্তাহে একদিন যদি সম্ভব হয় মিট করা হোক, চা খাওয়া হোক, এগুলো সব রয়েছে, কিন্তু তার সাথে সিনেমা রয়েছে। ঠিক আছে, তো আমাদের মধ্যে মানে আমি খুব লাকি আমার বন্ধুদেরকে পেয়ে। বন্ধু, এটা আমার মনেই হচ্ছিল, তাই আমি বন্ধুর টপিকটাতে আসতে চাইছিলাম। এবার একটা জিনিস বলো, যে বন্ধুদের সাথে তো বহু জায়গায় ঘুরতে গেছো না, দুটো প্রশ্ন আমি মার্চ করছি। একটা হচ্ছে গিয়ে যে এখন তুমি টাইম ম্যানেজমেন্টটা করো কি করে? একটা তো হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছেটা থাকতে হবে যে ইন লোগোকে সাথে মজা আয়েগা, ওইটা তো আছে। কিন্তু এর বাদে টাইম ম্যানেজমেন্টটা কি করে করো? কারণ ডেইলি তোমাদের অলমোস্ট 2-3টে ভিডিও তো ছাড়তে হয়। আর আরেকটা হচ্ছে গিয়ে তুমি এরকম একটা অভিজ্ঞতা বলো বন্ধুদের সাথে, সিনেমা দেখতে যাওয়ারও হতে পারে, ঘুরতে যাওয়ারও হতে পারে, ঠিক আছে, একটা তুখর অভিজ্ঞতা বলো যেটা মানে বলার নয়। এরম এরম প্রশ্নটা আমি বোকা বোকা না, খুব ভালো প্রশ্ন এটা, আমাকে এরকম প্রশ্ন কেউ করেনি, আর আমি ওরকম বলার কেউ নই, কিন্তু আমি বলছি কেন বন্ধু থাকা খুব দরকার, ভালো বন্ধু থাকা দরকার। ভালো বন্ধু থাকলে না তুমি অনেক অনেক এরকম সিচুয়েশন পার করে বেরিয়ে যাবে। আমরা তখন রয়েছি হচ্ছে জানুয়ারি মাসে আমরা বেলপাহাড়ি ঘুরতে গেছি, ঠিক আছে। আচ্ছা, ঘাটশিলা একটু কাটছি, বেলপাহাড়িটা এক্স্যাক্টলি কোথায়? এটা ওই ঘাটশিলা। হ্যাঁ, ঘাটশিলাতে আমরা ঘুরতে গেছি, জানুয়ারি মাস, যথেষ্ট ভালো ঠান্ডা। আমি ওদেরকে বলেছি আমি একটা ভিডিও করবো, ওরা সাইলেন্ট থাক। আমার ঘরে আমরা 2জন রয়েছি, একজন বাইরে চলে গেছে, আরেকজন বাথরুমে রয়েছে, ওর পটি হয়ে গেছে, যেহেতু আমি বলছি না বেরোতে, ও ভেতরে বসে আছে। রিটেকের পর রিটেক আমি নিয়ে যাচ্ছি, ভেতরে বসে আছে। 25 মিনিট পর ও আমাকে বলছে তুই ভেতরে, বলে বেরোবো তো, আমি বলবি তো। ও ফ্লাশও করতে পারছে না, কারণ সাউন্ড হবে, সাউন্ডটা চলে আসবে। তো এইটা হচ্ছে ওদের আমার জন্য ভালোবাসা, ঠিক আছে। আর টাইম ম্যানেজমেন্টের যদি কথা হয়, তাহলে আমি জানি না আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করি, কারণ আমরা জানুয়ারি মাসে ঘুরতে যাবো, আর প্রত্যেকবার আমাদের ঘুরতে যাওয়া যখন হয় 4-5 দিনের যখন পরে, সেটা পরে হচ্ছে শুক্রবার দিন, কারণ ওরা সবাই শনিবার রবিবার ছুটি পাবে, এবং শুক্রবার দিন রাতের হলে সুবিধা সবার। শুক্রবার দিন যেটা হয়, আমি যে শুক্রবার যাই ডেটটা ফেলি, আমি দেখি সেই শুক্রবার কোনো সিনেমা নেই। খুব ভালো কথা, এত ভাগ্য আমার খারাপ, যেই 15 দিন হবে সেখানে জানতে পারবো জিতের ছবি আসছে সেই শুক্রবার, সেই শুক্রবার প্রভাসের ছবি আসছে, সেই শুক্রবার ঘুরে ফিরে 4টে বাংলা, 2টো বাংলা ছবি, 2টো হিন্দি ছবি চলে আসে, 4টে ছবি হয়ে যায়। সকাল 9টা একটা দেখছি, 1টায় একটা দেখছি, 4টে একটা দেখছি, 7টা একটা দেখছি, আমি বাড়ি ঢুকছি 9টার সময়, ঠিক আছে। এবার 9টার সময় যখন আমি মানে বেরোবো বাড়িতে, মানে বাড়িতে সব ভিডিও করে আমি 9টার সময় রিল্যাক্স হয়ে গেছি, আমাকে তখন বলছে কিরে বাড়ি থেকে নামবি তো? মানে আমার কাজ পুরো শেষ, খাওয়াটুকু হয়নি, রেডিও হয়নি, আমি আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে চলে এসছে, ভাই আমাকে যেতে হবে, আমাদের 12:15 বা 11:20 ট্রেন, এবার 11:20 ট্রেন। তো ওটা যে কি হয়, এবং যতক্ষণ আমরা স্টেশনে পৌঁছেছি ওরা আমাকে কন্টিনিউ খিস্তি দিতে থাকে। ওইটাই আমি জিজ্ঞাসা করছিলাম যে তখন ওর জন্য আমরা ট্রেনটা মিস করবো, তো কিন্তু কোনোবার মিস করিনি। তো এটা তো হয়, মানে টাইম ম্যানেজমেন্ট কিভাবে আমি করি জানি না, আমি ভীষণ ল্যাথ করে, আমি ভীষণ ঘুমাই, আমি কাজ করতে করতে হঠাৎ করে কি মনে হলো আমি আড্ডা দিতে চলে যাই, কিন্তু তার জন্য আমার কন্টেন্ট সাফার করে না, এবং আমার বন্ধুরাও সাফার করে না। ওটাই মেইন কথা। আচ্ছা, একটা জিনিস বললে যে এই পরপর দেখে যেতে হচ্ছে, এই প্রশ্নটা আমি লিখিও নি, আমি এখন বলতে বলতে মাথায় এলো। সেটা হচ্ছে গিয়ে যে ধরো আমাকেও এটা করতে হয়, ছবি পরপর অনেক সময় দেখতে হচ্ছে, বা এরকম কতগুলো দিন থাকে না, 3টে রিলিজ এই বছরই ছিল, কুলি, ধূমকেতু সব একসাথে রিলিজ করেছিল, আরেকটা কি ছিল, ওয়ার 2 ছিল। তো এই যে পরপর ছবি দেখা, একটা জিনিস মনে হয় না যে পরে ধরো ইমোশনটা ইকুয়ালি ফিল হচ্ছে না আজ থেকে 5 বছর আগে, যে এটা সত্যি বলবে কিন্তু, ঠিক আছে, ইমোশনটা 5 বছর আগে যেরকম ছবি দেখলে মনে থাকতো, এখন আর ওই মনে থাকাটাও কাজ করছে না, আর হচ্ছে ধরো ইমোশনটাও কম্পারেটিভলি কম ইউজ হচ্ছে। এটা মনে থাকাটা কাজ করে, ইমোশনটা হয়তো কম কাজ করে। মনে থাকা মানে আমার মনে থাকে। আমি বলছি, আমি যখন আগে ছবি দেখতাম, আমি শর্ট মেজার করতে পারতাম না, যে এটা 1 টেক যাচ্ছে না, এটা এইখানে কাট হয়েছে, এই জিনিসটা আমি দেখলাম যখন খুব ভালো লাগছে, পার্টিকুলার একটা হ্যান্ডেল শট আমি যখন দেখতাম না, আমার এগুলো মনে থাকতো না, লিখতে হতো, নোট করতে হতো, বা ছবিটা আবার দেখতে হতো, এগুলো হতো। এখন যেটা ছবি দেখার সময় আচ্ছা এটা 1 টেক যাচ্ছে, এটা হয়ে গেছে, এটা পুরো অভ্যাস, এটা তোমার হয়ে যাবে, যখন তোমার 2-3 বছর হবে তোমার ওটা হয়ে যাবে, তোমার কিছু মানে সমস্যা হবে না।
কিন্তু যেটা হয় পার্থক্য বলো। হচ্ছে এটা এটা আমি পুরো বুঝতে পেরেছি। ধরো একটা জওয়ান সিনেমা দেখা হয়েছে, ঠিক। আমার বন্ধুদের সঙ্গে রবিবার দিন ডেটেছে, আমার দেখতে যেতেই হবে। হুম। যেতেই হবে, একটা 8-10 জনের গ্রুপ, ওদেরও বন্ধু, সব মিলে ঢিলে আমরা যাবো, বাওয়াল করবো সেদিনকে। বা হচ্ছে ধরো একটা গাদার 2, আমি গাদার 2 দেখা আমার ভালো লাগেনি, কিন্তু আমার বন্ধুর সঙ্গে যেতে হবে। আমার কুলি ভালো লাগেনি, বন্ধুর সঙ্গে যেতে হয়েছে। এটা হয় করতে, কুলি নিয়ে তো একটু কথা হয়েছিল। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে হুম। আমি ছবি এনজয় করতে প্রায় ভুলে গেছি। এইটাই আমি আসতে চাইছি। বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সাথে বা অন্য কারোর সাথে আমি এনজয় করতে পারি না সিনেমা। ইমোশনটা আর আগের মতো যে আমি জিনিসটা চাই ছিল, খুব যে আমি একজন দর্শক ঠিক। হয়ে যাই, বা আমার ওই যারা ইনোসেন্স কাজ করুক, যে ছবি দেখার সময় একটা ছবি দেখছি, হাসছি, আরে একটা ফ্যামিলি মেম্বারের সাথে ছবি দেখতে গেছি। আর এটাতে একটা ব্যাপার হয়, ধরো অনেকগুলো ছবি পরপর দেখছি, এনজয় করছি না, হঠাৎ একটা দেখে নিলাম যেটা এনজয় করছি, ওটার আবার ইম্প্যাক্টটা ভালো কাজ করে। হ্যাঁ, না না, আমার যেমন এটা বাংলায় রিসেন্টলি হলো একাডেমি অফ ফাইন আর্টস। হ্যাঁ, আমি ওটা বলছি না, আমি বলছি যে আজ থেকে তুমি যখন রিভিউ করতে না 2 বছর আগে ভাবো না, তোমার কোনো প্ল্যানিং ছিল না, তুমি সিনেমাটা শুধুমাত্র এনজয় করতে দেখতে যাও। ট্রু। ঠিক আছে, আজকে আমার মানে ধরো বাড়ির লোকের সাথে আমি ছবি দেখতে গেছি প্রজাপতি, ঠিক আছে, কাউকে নিয়ে গেছি, বা ধরো বল্লভপুরের রূপকথা, আমি দেখছি আমার ভাগ্নে হোক, আমার দাদা হোক, আমার দিদি হোক, মা হোক, সবাই হাসছে ছবিটা দেখে, এনজয় করছে। আমার মাথায় তখন হঠাৎ করে কেন আসছে যে আচ্ছা এই শটটা আলো কেন বেশি, তখন আমি না মানে নিজেকেই কেটে ভাবছি যে আমি একটা ছবি এমনি দর্শক হিসেবে আর কোনোদিন দেখতে পারবো না। ঠিক। ঠিক আছে, তো এটা আমার জন্য কিন্তু আফসোস। রিভিউয়ারদের একটা এটা আমার আফসোস। আমি কখনো বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার প্রোগ্রাম হলে শুধুমাত্র দর্শক হিসেবে সিনেমা দেখতে পারবো না, ঠিক, চাইলেও পারবো না। তো আমার সিনেমা এনজয় তো জীবন থেকে চলেই গেছে। এই একটা জিনিস আই গেস বেশিরভাগ রিভিউয়ারদের ক্ষেত্রেই এই হবেই। একটা জিনিস হবে যে ইমোশনালি আমরা যেভাবে একটা ছবিকে আরো আগে দেখতে পারতাম, হয়তো ওই ইমোশনটা ছিল বলেই রিভিউটা করতে হ্যাঁ। এসেছি, কিন্তু ওটা আস্তে আস্তে ওটা কমতে ওটা থাকে। থাকলে ভালো, ওটা থাকলে ভালো, কিন্তু ওটা তো দেখো ওটা তো একটু কমবেই, মানে তুমি ওটা যখন কমবে, ওটা যত শেষ বেশি হয়ে যাবে। দেখবে ওটা কমতেই ওটা থাকবে। শেষ হয়ে যাবে। আজকে আমারও একটা জিনিস হেভি ভাল লাগছে, সেটা হচ্ছে কি যে যখন আমরা রিভিউ করি, এক তো আমার নিজের হচ্ছে কি বলতো, আমি আগে লিখতাম, ঠিক আছে, রিভিউও লিখতাম, ফেসবুকে লিখতাম বা এমনি, এবং তখন লোকজন বলতো, অ্যাপ্রিসিয়েট করতো, সেইটা একটা বুস্ট করতো। আর কি হয়েছিল 2018-তে আমি আমাদের 3 ইয়ারই কথারই আরেকজন অরিত্রদাকে রিভিউ করতে দেখতে পাই, এক যে ছিল রাজের, এবং তখন একটু ডিটারমিনেশন নিয়েছিলাম যে আস্তে আস্তে রিভিউ স্টার্ট করব। আমার মনে আছে এইখানেই 2019-এ গুমনামি বেরিয়েছিল, 18-তে এক যে ছিল রাজা, 19-এ গুমনামি। আমি মোবাইল অন করে রিভিউ চালু করে দিয়েছিলাম, কিন্তু তখন আর করা হয়নি। তারপরে যখন আমরা ভেবেছি একটু প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু ভালো করে শুরু করা যাক। এইবার একটা ব্যাপার দেখো, মানে আজকে কি হচ্ছে, অন্যদিন রিভিউ করতে গেলে রিভিউটার প্রতি খুব কনসাস থাকি আর কি, যে কোন জিনিসটা বলবো কোন জিনিসটা বলবো না, এবং মানে সেই সিনেমাটার বাইরেও যদি কিছু জিনিসপত্র থাকে সেটাও যাতে তুলে ধরতে পারি, ঠিক আছে, এই জিনিস কনসাস থাকি। তাও আস্তে আস্তে জেলিং হয়ে যায়। আজকে কেন ভালো লাগছে বলো তো, আজকে খুব ক্যাজুয়াল আছি, মানে ভাবছি না কিছু কি হবে, তুমিও উত্তর দিচ্ছ আরামসে খেলাটা, এটাই হচ্ছে ব্যাপার। তো একটা ইন্ডাস্ট্রি নিয়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে গিয়ে যে বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি, এটা খুবই কমন প্রশ্ন, হচ্ছে কি যে এতটা শ্রিং কি করে করলো, মানে এই যে 11 দিন 12 দিন 16 দিন। আমি কালকে একটা স্টুডেন্টকে বলছিলাম, মানে ও ফিল্ম স্টাডিজ পড়ে, তোমার হচ্ছে মাইনরে পড়ে, ঠিক আছে, সিইউ এর আন্ডারেই পড়ে। ওকে বলেছিলাম, ও জিজ্ঞাসা করেছিল একটা সিনেমা, আমি ওকে বলেছিলাম তুই ভাব একটা ছবি কতদিনে শুট হয়, বলে 1 থেকে 2 বছর। ঠিক আছে, বলছি হতো কোনো এক কালে নিশ্চয়ই, অনেক আগে, বাংলায় জানি না কিন্তু অনেক ছবির ক্ষেত্রে হয়েছে, কিন্তু তারপর ওকে ডেটটা বলি যে 12, 13, 16 এরকম দিনে হয়, তো ও তো বিশ্বাসই করেনি যে এই জিনিসটা সম্ভব। তো তুমি বলো যে এই ইন্ডাস্ট্রিটা এতটা শ্রিং কি করে করলো, কারণ দুই পৃথিবী, পাগলু, এই সময়ও তোমার মনে হয় 60-70 দিনে শুট হতো, আমরা খবরে তো পড়তাম। তো বিষয়টা খুব সহজ, আমি একদম খুব সহজভাবে বিষয়টা বলছি, জটিলতায় যাবো না। 12 থেকে 20 দিনের মধ্যে আজকে ম্যাক্সিমাম বাংলা ছবির কাজ হচ্ছে। কিন্তু যখনই ধরো একটা খাদান হচ্ছে, বা যখনই ধরো একটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হচ্ছে, বা ধরো একটা দেবী চৌধুরানী হচ্ছে, রঘু ডাকাত হচ্ছে, আমি একদম হার্ডকোর মেইন স্ট্রিম ছবির কথাই বলছি, এই ছবিগুলো 20 দিনে করা সম্ভব না। যখন এই ছবি হচ্ছে, বা ধরো রক্তবীজ 2 হচ্ছে, ভালো হোক ছবি, খারাপ হোক, আমি সেটাতে যাচ্ছি না, আমি শুধুমাত্র ছবি হিসাবে বলছি, সেই ছবিগুলো কোন ছবি 40 দিনে শুট, 40 দিন থেকে 60 দিনের মধ্যে শুট, ঠিক আছে, 30 দিনের কমে কোনো ছবি শুট হচ্ছে না এই ছবিগুলো। এবার যে টাইমে তুমি কথা বলছো, যখন দুই পৃথিবী এসছে, একটু ইন্টারাপ্ট করছি, ধরো রঘু ডাকাত, বা মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো আমরা এখনো রিলিজ করেনি, আশা রাখি ভালো হবে। রঘু ডাকাত বলো বা রক্তবীজ 2 বলো, রঘু ডাকাতের ক্ষেত্রে বেশি করে বলবো, ওটা তো মনে হয় 30-40 দিনেও যদি শুট হয়, অ্যাকচুয়ালি কিন্তু ছবিটা আরো বেশি ডিমান্ড করে, তাই না, মানে ডিমান্ড করে।
যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো 2014 আগে থেকে এটা দেখা গেছিল, 14 হচ্ছে ডেড লাইন ছিল। 2014 অব্দি যদি তুমি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে সিনেমা হল দেখো, সিনেমা হল বেশি ছিল, সিঙ্গেল স্ক্রিন আমি বলছি বেশি ছিল। এবং তুমি যদি টোটাল বছরের কালেকশন দেখো যে কোন ছবিগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি ব্যবসা করেছে, দেখবে 2013 কথা আমি বলছি বা 15 কথা বলছি, 14 কথা বলছি, দেখবে একটা ধরো ধুম 3 আছে, একটা দেখবে সাদের পাহাড় আছে, ঠিক আছে, একটা ধরো বস রয়েছে, একটা তুমি দেখতে পাবে চেন্নাই এক্সপ্রেস রয়েছে। মানে কি, যে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি চেন্নাই এক্সপ্রেস 10 কোটির ব্যবসা করে, সেখানে একটা বস 9 কোটির ব্যবসা করছে, ঠিক আছে, অলমোস্ট সিমিলার ছিল। এবং টিকিট প্রাইস হয়তো বাংলা ছবির ক্ষেত্রে কম ছিল, কারণ সিঙ্গেল স্ক্রিনটা ম্যাটার করছে এবং বিজনেসটা এই লেভেলে হচ্ছিল। 2014 যখন আসলো, তখন 14 সালটা হচ্ছে খুব খারাপ বছর ধরা হয় বাংলা ছবির জন্য। সেই বছর হচ্ছে বাচ্চানটা চলেছিল এবং চতুষ্কোণ চলেছিল। এবং তুমি ভাবো দুর্গাপুজোর সময় বড় বড় ছবি থেকে শুরু করে সব ছবি ক্র্যাশ করে গেছে, ছবি পারফর্মই করতে পারছে না। হিন্দি ছবির যে ব্যবসাটা তুমি দেখো, সেটা কিন্তু খারাপ হোক যাই হোক, সেটা প্রত্যেক বছর টাকার ভ্যালুয়েশন হিসেবে বাড়লো, কিন্তু বাংলা ছবির যে ব্যবসাটা সেটা পড়তে থাকলো। মেইন স্ট্রিম ছবি হওয়া বন্ধ হয়ে গেল, তার কারণ কপি ছাড়া, কোনো ফর্মুলা ছাড়া, ক্যাসেট ছাড়া কোনো ডিরেক্টর নেই। এবং যে ছবিগুলো আগে হয়েছিল, প্রত্যেকটা ছবির ফলাফল কি হলো? ডিজাস্টার। দেব সেই সময় আগে রিয়েলাইজ করলো যে আমি আর এরকম ধরনের রিমেক ছবি করবো না, নিজের হাউস খুললো, আলাদা করে কাজ শুরু করলো। এবং শুধুমাত্র তখন দেব যে ছবিগুলো এনেছে, একটা ছবিও কিন্তু খুব ভালো পারফর্ম করে না। চ্যাম্প ভালো ওপেনিং নিয়েছিল, বেটার বিজনেস ছিল, ওগুলো কনসেপ্টুয়ালি ওটা আমার তো মনে হয় চ্যাম্প যে স্টেপটা নিয়েছিল সেটা সবথেকে আগে নেওয়া, অনেক আগে নেওয়া দরকার ছিল, কিন্তু দেব সেটা সেই সময় করে দেখিয়েছে। দেবদা ওটা মানে আমার চ্যাম্প খুব বড় হিট হওয়া উচিত ছিল, ঠিক আছে, মানে আরো অনেক বেশি ব্যবসা করা উচিত ছিল ওই টাইমে, তাহলে হয়তো আরো মানে অনেক প্রডিউসাররা মনে বল পেত, যেটা যে সাহসটাও দেখিয়েছিল। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে সেই সময় বাংলার কোনো মেইন স্ট্রিম পারফর্ম করছে না, ফলে মেইন স্ট্রিম ছবি হওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবং যে ডিরেক্টররা তার 5 মাস আগেও হার্ডকোর মেইন স্ট্রিম ছবি বানাচ্ছিল, তারা মোটামুটি মার্কেট থেকে গায়েব। এখন তো ওরা গায়েব। হ্যাঁ, এবং 1 বছর পর তারাই ছবি বানাচ্ছে একটা আতুপুতু সবুজ রঙের ঘর, দেওয়ালের মধ্যে 4টে দেওয়ালের মধ্যে। তো তাদের যে ফিল্ম মেকিং স্টাইলটা ওটাই বদলে গেল। এবার যে প্রডিউসার এই পরিচালকদের এর আগেই বাজেট দিয়েছে 3.5 কোটি 4 কোটি, তাকে এখন বাজেট দিল 90 লাখ থেকে 1.5 কোটি। এবং যখন 90 লাখ থেকে 1.5 কোটি দিচ্ছে, মানে কি 3 ভাগের 1 ভাগ বাজেট পাচ্ছে, তাহলে 3 ভাগের 1 ভাগই তো শিডিউল হবে, তো 3 ভাগের 1 ভাগই তো 12 দিন 15 দিন 16 দিন। এবং যখন আজকে মেইন স্ট্রিম ছবি আবার 2023, 24, 25 থেকে একটু বেটার জায়গায় যাচ্ছে, দেখো দিন সংখ্যা বাড়ছে। এবং খুব ভালো করে লক্ষ্য করো, জওয়ান, পাঠান, ইভেন তোমার অ্যানিমাল, সেই ছবিগুলোর ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যবসা করতো সব 20 কোটি, প্রচুর ব্যবসা, 24, 25, 30 এরকম নাম্বার চলে গেছে। তো সেখানে আজকে কাছাকাছি বাংলা ছবিগুলো অ্যাটলিস্ট যাওয়ার চেষ্টা করছে, যেগুলো বড় ছবি, কিছু ছবি তো যাচ্ছে, যেতে পারছে। তো যদি এরকম ভাবে মেইন স্ট্রিম ছবি হয়, তাহলে অ্যাটলিস্ট সেই জায়গাটা থাকবে। এটা আমার কথা না, এটা মানে ঘোষের কথা, যে যদি আজকে মেইন স্ট্রিম ছবি হয়, তাহলেই কিন্তু আর্ট ফিল্ম প্যারালাল ছবি হবে। মেইন স্ট্রিম ছবি একটা ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি গায়েব হয়ে গেলে কখনোই এই সিনেমাগুলো সার্ভাইভ করাতে পারবে না ইন্ডাস্ট্রিকে। তো আজকে যাই হোক, তোমার পছন্দ হচ্ছে, আমার পছন্দ হচ্ছে, তার থেকেও বেশি ম্যাটার করে আজকে একটা খাদানের দরকার, আজকে একটা জিতের ব্লকবাস্টার ছবি দরকার। ইভেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার একটা ব্লকবাস্টার ছবি দরকার। যেমন আজকে কামাল হাসানের একটা বিক্রম আছে, ভাবো না যদি আজকে 2 বছর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা বিক্রমের মতো ছবি আসলো। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাকচুয়ালি ডিজার্ভ করে ওই ব্যাপারটা, কারণ ও মেইনটেইন করে রেখেছে, মানে আমার তো মনে হয় বলিউডের হিরো, বলিউড কি সাউথেরও কোনো হিরো ওই স্ট্রাকচারের, মানে একজন আছে নাগার্জুন আছে, মামুটি আছে, কিন্তু বুম্বাদা যা গ্ল্যামার যেভাবে নিজেকে মেইনটেইন করেছে, দুর্ধর্ষ, ডিজার্ভ করে, ওটা ডিজার্ভ করে আমার মনে হয়। আমি এই পয়েন্টগুলোই আমি একদম সহমত। এবং এতদিন তোমাদের ভিডিও থেকে, খবর থেকে, এই যে মানে তোমার সিঙ্গেল স্ক্রিন বন্ধ হওয়া থেকে শুরু করে একটা মেইন স্ট্রিম, মানে কপি বাদে মেইন স্ট্রিম না থাকা, এই জিনিসগুলোর জন্য ইন্ডাস্ট্রির এই একটা দশা হয়েছে। তো এই জিনিসটা প্রডিউসাররা কেন ওরা ভাবলো না যে যখন আমরা পরপর যেহেতু রিমেক ফর্মুলা করছি, এবং তখনও সেট ম্যাক্সে সব রিমেক দেখাচ্ছে না বা ডাবিং দেখাচ্ছে না, তখন ওরা কেন ভাবলো না যে একটা নিজস্ব মেইন স্ট্রিম থাকাটা দরকার, কোনোদিন এটাও স্যাচুরেশনটা আসবে। দেখো আমি তোমাকে বলছি, নিজস্ব মেইন স্ট্রিম ছবি বানানো দরকার, যেই কথা আমরা বলছি সেই সময় তুমি যদি খুব ভালো করে দেখো, রাজ চক্রবর্তীরা ডিরেক্টর, সে
কি স্ট্রেচারে তখন পৌঁছে গেছে, ট্রু, যে ব্লকবাস্টার দিয়ে গেছে, এবং ভালো ভালো মানে। আর ও যেভাবে বানিয়েছে, আমি বলছি তো রাজদার মতো আজকে অনেক মেইন স্ট্রিম পরিচালক আছে, রাজদার মতো একটা পরিচালক তুমি দেখাও না, আমাকে, নেই mainstream। নেই নেই, আমি নেই পারবো না। মানে আজকের ডেটেও নেই রাজদার নেই। মতো পরিচালক। এবং রাজ চক্রবর্তী প্লিজ মেইন স্ট্রিম ছবি বানাক, আমি কিন্তু অরিজিনাল কি পারবে? আশা করি। রাজদা একটা প্রলয় তো বানিয়েছিল। প্রলয় তো বানিয়েছে। আমি এই কথাটা কেন বললাম, রাজ চক্রবর্তী যখন প্রলয় বানিয়েছে, True. প্রডিউসার টাকা দিয়েছে ওকে, এবং True. ছবিটা কি বানিয়েছে, সেরা বানিয়েছে। অডিয়েন্স কি দেখলো? না, পরবর্তী সময় ছবিটা ক্লাসিক হলো, কিন্তু বিষয়টা হচ্ছে প্রডিউসারের কাছে সিনারিও কি, আমি একটা অরিজিনাল ছবি বানাতে দিলাম, ছবির ফলাফল নেই, ফলাফলটা কিন্তু ব্যবসা এই করছে না। পরিচালকের রিমেক ছবির ফলাফল আছে, True. একে রিমেক দাও। এবং এটাই সেট পিকচার ছিল সেই সময়, ঠিক। যারা রিমেক ছাড়া অরিজিনাল বানাচ্ছে ছবি ওয়ার্ক করছে না, রিমেক বানালেই ওয়ার্ক করছে। এবং তখন না একটা প্রডিউসার একটা রিমেক ছবি রাইটস কিনছে না, বালকে কিনছে তো। হুম, তেলেগু 4টে ছবি রেডি করে রেখে একসাথে দিয়েছে, কিনছে। একটা ছবি আসছে, একটা ফ্লপ হচ্ছে, মানে বাদ বাকি 3টে ছবি রেডি হয়ে রয়েছে, সেগুলো রিলিজ করবে না। সেটাই। আমরা তো পরে দেখছি ছবিটা আসছে, হুম। আবার আসছে। মানে এখানে তোমার বলছো যে কন্টেন্টটা প্রডিউসারকে কনভিন্স করতে পারছে না, নাম্বারটা ওভার পাওয়ার করে যাচ্ছে। ডেফিনেটলি। এটা তো হয়েই আসে, এটা তো ঘটনা। এবার টলিউডের শ্রিঙ্ক হওয়ার ব্যাপারটা আমরা দেখলাম, কিন্তু ধর 2020 থেকে আমরা দেখছি যে বলিউডেরও অবস্থা খুব একটা ভালো নয়। মানে আমার এখন মনে হয় এই বিশেষ করে এই বছর তুমি দেখবে স্বার্থপর ছবিটাও কিন্তু চলেছে, কিছু বেশ চলেছে, এবং আরো বেশ অনেক কটা বাংলা ছবির ফলাফল অনেক বেটার, ভালো। আশা করি আস্তে আস্তে আর একটু বড় হবে। কিন্তু বলিউড কিন্তু 2020 পর থেকে বড় বড় ইভেন্ট ফিল্ম বাদে, বা ধরো এই বছর একটা ধুরান্ধার হলো, বা আগে অ্যানিমেল হয়েছিল, ছাভা হয়েছিল, এই ছবিগুলো বক্স অফিসে নাম্বার জেনারেট করছে। এবার কিছু ক্ষেত্রে সেটা ছবির জন্য করছে, কিছু ক্ষেত্রে একটা কন্ট্রোভার্সির জন্য করছে। অ্যানিমেলের ক্ষেত্রে যেমন অনেকটা মানে ছবির মেটেরিয়াল এবং কন্ট্রোভার্সি দুটোই মিক্স করছে। আর আদারওয়াইজ বলিউডের আগে আমরা যেরকম দেখতাম, আমরা ছোটবেলায় দেখতাম যে 2013-তে ধরো, ঠিক আছে, একই সালে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি বেরোচ্ছে, ঠিক আছে, একই সালে তোমার দীপিকার 4টে ছবি বেরিয়ে যাচ্ছে, 14-তে দেখছি পরপর অনেক ছবি, বেশিরভাগ ভালো ছবি বেরোচ্ছে। ইভেন বাজরাঙ্গি ভাইজান, দিল ধাড়াকনে তো সব এক বছরে বেরিয়েছে। তো এখন বলিউডের এই দশাটা কেন হচ্ছে? মানে ওদের তো আমার মনে হয় প্রডিউসারের চেয়ে বেশি মেকারের ইস্যু, মানে ডিরেক্টরের। বলিউডের সব থেকে বড় সমস্যা, যেটা আমার মনে হয় আমাদের এখানের থেকেও বেশি বলিউডের সমস্যা, সেটা হচ্ছে বলিউডের যে নিজস্ব একজন অ্যাকশন ফিল্ম মেকার, একটা মেইন স্ট্রিমের বিশাল বড় ফিল্ম মেকার, যারা নিজস্ব স্টেটমেন্ট আছে। সবার আগে আমার মনে হয় একটা ডিরেক্টরের, সে মেইন স্ট্রিম ছবি বানাক, সে আর্টি ছবি বানাক, প্রয়োজন হচ্ছে নিজস্ব একটা সিগনেচারের। ট্রু। সবার একটা নিজস্ব সিগনেচার থাকতে হয়, কারো কোনো নিজস্ব সিগনেচার নেই। যারা বড় ইভেন্ট ছবি করতে গেছে, ওয়ার 2 কি বড় ছবি না, বিশাল বড় ছবি, খুবই বড় ছবি, পয়সা দিতে কার্পণ্য করেনি, ডিরেক্টরের কোনো সিগনেচার নেই। একটু ডিস্টার্ব করি, ওয়ার 2 নিয়ে ডিস্টার্বটা করবো, ঠিক আছে। ওয়ার 2 ছবিটার মধ্যে তোমার কোথাও মানে ওটার মধ্যে একটা মানে হোমোএরোটিক টেনশন মনে হয়েছে কোথাও? আমার কিন্তু খুবই লেগেছে এটা, আমার মনে হয়েছে। আমার কিন্তু এটা মানে এনটিআর এর যে তাকানো, কিয়ারা আডবাণী চাইলেও তাকাতে পারবে না ওটার ঋত্বিকের দিকে। আমার তো ওদের যে ছোটবেলা, আমি যখন ছবিটা দেখেছি, আমি সাগরকে বলেছি, আপনি সবাইকে বলেছি ছবিটা গড়বড় আছে, এটা ছবিটা এরকম একটা দিকে যদি যায় না, তাহলে মানে এরকম কিছু হতেই পারে ছবিটা। দ্বিতীয় পুরুষ। ও আমাকে বলছে তুমি দেখো না, আমি ওকে বলছি আমি এই কথাটাই বলেছি, দ্বিতীয় পুরুষ হচ্ছে ছবিটা, ঠিক আছে। এই যে বলিউডে যেটা বলছিলাম, তো বলিউডের ডিরেক্টরের মধ্যে সিগনেচার নেই। আজকে একটা কবির খান আমার মনে হয় একটা দুর্ধর্ষ ফিল্ম মেকার, অসাধারণ। কবির খানের মতো পরিচালক সে হারিয়ে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে কবির খান যে ছবিটা বানাতে চাইছে সেটা বানাতে পারছে না। কবির খান চাইছে আজকে আমি সালমান খানকে নিয়ে বজরঙ্গি ভাইজান 2 বানাবো না, আমি একটা সালমানের সাথে ফ্রেশ কিছু বানাবো। সালমান খান সে একজন প্রডিউসারের পার্সপেক্টিভ দিয়ে এটা দেখছে তো, যে বজরঙ্গি ভাইজান 2 আনলে মার্কেটে আগুন লেগে কামব্যাক হতে পারে আমার, তো ওটা দিক থেকে ও জাজ করছে। কিন্তু কবির খান যখন আজকে বজরঙ্গি ভাইজান প্রথম বানাচ্ছিল, তখনও তোর কাছে এক্সট্রাইগার সিকুয়েল বানানোর অপশন ছিল, কিন্তু ও বাঁচলো কোথাও, একটা নতুন গল্প বাঁচলো। এবং ছবিটা কি হলো, আজকে কবির খানের মতো ডিরেক্টর কাজ করছে না, রাকেশ ওমপ্রকাশ মেহরা তো মানে খুব ফেভারিট। তারপর আমি যদি একটু মেইন স্ট্রিম ভাইব্রেন্ট পরিচালকের কথা বলি, আজকে লোকে মনে রাখছে কি অ্যানিমেল, লোকে মনে রাখছে কি আজকে ধুরন্ধর, কারণ এই দুজন পরিচালক একটা স্টাইলিং, নিজের একটা স্টেটমেন্ট আনতে পেরেছে ছবিতে। তোমার পছন্দ হতে পারে, আমার পছন্দ নাও হতে পারে, আমার হতে পারে, তোমার নাও হতে পারে, কিন্তু এদের অ্যাটলিস্ট নিজস্ব একটা ছাপ আছে। উড়িতেও ছাপ দেখা গেছে, আজকে ধুরন্ধরেও ছাপ দেখা গেছে, তো এরা ওটা ক্রিয়েট করতে পেরেছে। কিন্তু ক্রাফট অবশ্যই, এবং একজন পরিচালক যদি আজকে আদিত্য ধর যদি 6 বছর পর সিনেমা বানায়, তাহলে এই 5 বছর 6 বছরের যে টাইম স্প্যান, এখানে কি হবে?
তো সেটাই। ডিরেক্ট আজকে রাজকুমার হিরানি আমরা বলতে পারি রাজকুমার হিরানি ফর্মে নেই, বা সে আজকে ডাঙ্কি দিয়ে আগের মতো সে বানাতে পারেনি। কিন্তু আমার যেটা কথা, খুব ফ্যান বয় আমি, হ্যাঁ। একটা ছবি খারাপ বানিয়েছে তোমরা। না না, আমি আমি তো আমার তো ডাঙ্কি মানে অতটা খারাপ লাগেও নি। হ্যাঁ, আমি যেটা বলছি- আমারও খারাপ লাগেনি, আমারও আমার খারাপ লাগেনি। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে রাজকুমার হিরানি তো বয়স হয়েছে, হুম। উনি তো 2000 যে মানে আজকে 25 বছর আগের জায়গায় তো নেই। না। খুব স্বাভাবিক, ওনার একটা ডাউনফল হওয়া স্বাভাবিক, মণিরত্নমেরও তো হয়েছে। কিন্তু নিউ জেনারেশন যে ফিল্ম মেকার আয়ান মুখার্জির মতো যারা বয়সে রয়েছে, রোহিত শেট্টি তো যা দেওয়া দিয়ে দিয়েছে, এখন রোহিত শেট্টি আবার ব্লকবাস্টার দেবে, আবার একটা মজার ছবি আমি এক্সপেক্ট করছি না। কিন্তু যারা নিউ জেনারেশন সেখানে কে বসে আছে? মিলাপ জাভেরি বসে আছে। মিলাপ জাভেরি বসে আছে, মাস্তিফোর তো তবলা রিভিউ। তো এখানে মানে সব জায়গাতেই ওটা যে মানে আমি একটা নাম করে বলছি, আমাদের এখানে একটা দল ছিল, রাজনৈতিক দল ছিল, তারা ফেড আউট হয়ে গেল। তার সব থেকে মূল কারণ হচ্ছে ইউথকে তৈরি করেনি, ইউথ লিডারদের আনেনি। ডিরেক্টরদের ক্ষেত্রেও তাই, যদি এটা নাম নেওয়ার কিছু নেই, এটা বোঝাই যাচ্ছে। নিউ জেনারেশনের যে ফিল্ম মেকার তাদের মধ্যে যদি ওই যেমন একটা প্রশান্ত নীল যখন উঠছে, বোঝা যাচ্ছে যে লোকটার একটা নিজস্ব একটা স্টেটমেন্ট আছে, কিছু বলতে চায়। প্রশান্ত নীলের আমার যেটা লাগে ওর হিরোকে নিয়ে অবসেস, ও অবসেস, এবং ও যা বিল্ড আপ দেবে। এবার তুমি বলো না, অনুরাগ কাশ্যপ যদি একটা পডকাস্ট এসে বলে যে বলিউড পুষ্পাকে ছাপড়ি বলে, পুষ্পা বানাতে পারবে না, আমি তো ভুল দেখি না। সেটাই, আমি সত্যি ভুল দেখি না। তো পারবে না। আজকে যে টাইমের কথা তুমি বলছো বলিউডে, তুমি ভাবো না তুমি ছড়া ডিরেক্টরের নাম এমনি বলে দেবে। একটা আব্বাস মাস্তান ছিল, একটা রাজকুমার হিরানি ছিল, একটা মানে একদম ভাবো না দিবাকর ব্যানার্জি অন্যরকম ছবিতে কত ভালো কাজ করতো, একটা অন্য জোনের ফিল্ম মেকার। রাকেশ ওমপ্রকাশ ছিল, করণ জোহর ছিল, ঠিক আছে। আজকে করণ জোহর কি হয়ে গেছে? করণ জোহর একটা প্রডিউসার হয়ে গেছে, করণ জোহরের বাচ্চা 6-7 জন পাপিজ আছে, ওদেরকে প্রডিউস করবে, এটা হচ্ছে করণ জোহর হয়ে গেছে। কিন্তু যে টাইমের কথা আমি বলছি, সেখানে একটা সঞ্জয় লীলা ভানসালি রয়েছে, সেখানে একটা আদি চোপড়া রয়েছে, সেখানে একটা করণ জোহর রয়েছে, আবার সেখানে একটা ধর্মেশ দর্শন রয়েছে, সেখানে আব্বাস মাস্তান রয়েছে। কতজন পরিচালক এবং কত রকমের ছবি হচ্ছে। আমরা শুধুমাত্র বলিউডের সেই সময় রোমান্টিক ছবি মনে রাখছি, সেই সময় অ্যাকশন ছবি মনে রাখবো না, একটা থ্রিলার মনে রাখবো না। আশুতোষ গোয়ারিকার আগে কি ফর্মে ছিল, মানে কি রকম তাদের। আমার কথা, এই প্রত্যেকটা পরিচালকের বয়স হয়েছে, প্রত্যেকে নিজের জীবনের বেস্ট টাইম কাটিয়ে এসছে। উচিত কি ছিল এই জেনারেশনে ওরকম ধরনের 5টা-6টা পরিচালক উঠে আসা? উঠলো কোথায়? সেই আমরা যে ছবিগুলো নিয়ে কথা বলছি, সেগুলো সেই পুরনো ডিরেক্টরদেরই বানানো। আর এই তুমি একটু আগেই বললে বাজিরাও মাস্তানি, সেটাও সঞ্জয় ভানসালি বানানো। তো এগুলো সব তো পুরনো পাপীদেরই বানানো, তার নতুন পাপীরা আসলো কোথায়? আজকে অনেকদিন পর আমরা একটা একজনকে পেলাম। এটা কারণ সন্দীপ রেড্ডি বাঙ্গা তো এখানকার নয় না, সন্দীপ রেড্ডি বাঙ্গা তো ও তো তেলেগু। হ্যাঁ, ওইটাই আর কি। এবং তো এই ক্রাইসিসটা ডেফিনেটলি আছে। এই বলিউডের এই ইস্যুটা থেকেই তোমার এই আদিত্য ধরের কথা হলো, সন্দীপ রেড্ডি বাঙ্গার কথা হলো, তাই আমরা রিভিউয়ের একটা টপিকে চলে যাবো। সেটা হচ্ছে গিয়ে যে তোমার আই গেস অনুপমা চোপড়া বলো, সুচারিতা ত্যাগী বলো, রাহুল দেসাই বলে একজন আছেন, রাহুল দেসাই, ও হলিউড রিপোর্টারেই কাজ করে জানি, ঠিক আছে। তো এরা সবাই দেখো, ওদের খারাপ লেগেছে, খারাপ লাগবে, সেটা ডিফারেন্ট ডিসকাশন, খারাপ লাগতে পারে। আমার কথা হচ্ছে খারাপ যদি লাগে এবং প্রপাগান্ডাও যদি লাগে, আজকে ধরো ওরা বলছে এটা একটা রাইট উইং প্রপাগান্ডা, তাহলে তুমি ওটাকে রাইট উইং প্রপাগান্ডা কি সেটাকে এস্টাবলিশ করো। আমার একটা কথা বলি, আমি রাইট উইং প্রপাগান্ডা বলছো তো, হ্যাঁ, ওরা কিন্তু ওইটাতে ধরছে না, কারণ জানে যে পলিটিক্স নিয়ে যদি আমি টোটালি বলি তাহলে কেস আছে। আমার কথা হচ্ছে, আমি নিজে রাইট উইং ঘেঁষা নই। রাইট উইং এর তাহলে তো আমি নিজের কথার আগে বলে নি, এই তাজ স্টোরি হোক বা হচ্ছে কেরালা স্টোরি হোক, এই প্রত্যেকটা ছবিকে আমি খুব প্রেস করতে পারতাম, সাপোর্ট করতে পারতাম, ছবিগুলোকে খুব খিস্তি করেছি, যাই হোক আলাদা বিষয় সেটা। কিন্তু আমার কথা হচ্ছে, আজকে ধুরন্ধরে যে কথাটা জিনিসটা বলছে, যে বক্তব্যটা ধুরন্ধরে রাখছে, এখানে তার আগেইনস্টে ধ্রুব রাঠি হোক, তার আগেইনস্টে অনুপমা চোপড়া হোক, সুচারিতা হোক, রাহুল দেসাই, যে হোক, এই সবার কথা আমি ধরে বলছি, এদেরকে আমি এক গোষ্ঠী ধরছি। এবং রিভিউ বাদেও একটা প্রোডাকশন ইকোসিস্টেমও এটার এগেইনস্টে কাজ করে। এদের আগেইনস্ট এরা হচ্ছে সব এক গোষ্ঠী, এবং এরকম আরো অনেকে রয়েছে। আমার কথা হচ্ছে, যদি আজকে এরকমই একটা ছবি ধুরন্ধরের জায়গাটা বান্দার বলে ছবি আসতো, ঠিক আছে, ছবিটা অনুরাগ কাশ্যপ বানাতো, তাহলে কি সেই ছবিটা যখন রিভিউ করবে তখন কি বলবে এই কথাগুলো, যে এই ছবিটা একটু বামপন্থা ঘেঁষা, এই ছবিটা প্রপাগান্ডা? তখন তো বলবে না। তার কারণ হচ্ছে এরা আমার ক্যাম্পের লোক। তাহলে তুমি নিউট্রাল হলে কি করে? কিন্তু রিভিউয়ারের তো ওটাই হওয়া দরকার ছিল। তুমি যখন নিউট্রালের কথা বলছো, তাহলে তো সব প্রপাগান্ডাই আছে। যখন ভিড় ছবিটা আসছে, অনুভব সিনহা আমার মনে হয় ক্রাফট ওয়াইজ খুব ভালো একজন পরিচালক।
আর অনুভব সিনহা না একটা শিফটিং আছে, হ্যাঁ। আগে একটা ডিরেক্টর এখন আরেকটা ও director। যে কি বানাবে এরপরে হ্যাঁ। মানে আমি জানি না, কিন্তু এরকম আমার আরেকটা লোকের ক্ষেত্রে শিফট মনে হয়, একটা হচ্ছে অনুরাগ বসু। অনুরাগ বসু তো আগের এক ডিরেক্টর, এখন না, অন্য অনুরাগ বসুটা ডিরেক্টর। আলাদা, আমি বাধ্য হয়েছিল যে ওটা আলাদা বিষয়। এবার আচ্ছা, আমি যেটা বলছি অনুভব সিনহা, হ্যাঁ। অনুভব সিনহা আজকে একটা ভিড় বানাচ্ছে বা অনেক বানাচ্ছে। ছবি ভালো খারাপ আলাদা বিষয়। তুমি রিভিউ করার সময় তাহলে বলো ভিড় প্রপাগান্ডা ছবি, অনেক প্রপাগান্ডা ছবি বলো তুমি, যে প্রপাগান্ডাই হোক হ্যাঁ সেটাই বলো। তুমি বলো। আজকে ধুরন্ধর ছবিটায় বলছে যে এই ছবিটা অ্যান্টি পাকিস্তান এই পার্সপেক্টিভ সেট করছে, তাহলে কি পার্সপেক্টিভ সেট করবে? কি পার্সপেক্টিভ সেট করবে? অ্যান্টি ইন্ডিয়া সেট করবে না? আমার জিজ্ঞাসা এটা কি সেট করবে? কি একটা মানে এই ছবিতে দেখাচ্ছে যে একজন ভারতীয় অফিসারকে টর্চার করছে, তাহলে কি দেখায়? ভারতীয় অফিসার করে বসি খাওয়াচ্ছে না? আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে একটা রিভিউ করতে করতে অনুপমা চোপড়া বা সুচারিতা এসে বলছে যে এই ছবিটার মধ্যে যেরকম ভাবে গল্প বলা হয়েছে, যেটা দেখানো হয়েছে সেটা এরকম একটা পার্সপেক্টিভ রাখে পরিচালক, সেটাকেই পুরোপুরি হাইলাইট করা হয়েছে এই ওই। তা আমার কথা হচ্ছে তাহলে যখন ডি-ডে বানানো হয়, তাহলে যখন বানানো হয় ধরো ব্ল্যাক ফ্রাইডে, ধরো কালকে সুজিত সরকার একটা ছবি বানালো, সেটা একটা স্পাই ফিল্ম। যদি ডি-ডে বা ব্ল্যাক ফ্রাইডে হ্যাঁ। এই দুটো ছবি কিন্তু মানে খুব ভালো ছবি। আমি দারুণ বলছি ছবি। আমি অনুরাগ কাশ্যপের ভীষণ বড় ফ্যান, ঠিক আছে? সে রাইট উইং, লেফট উইং, মিডল উইং আমার জানার দরকার নেই, আমি তার ভীষণ বড় ফ্যান। আমার কাছে তার যে ক্রিয়েটিভ সত্তা সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার পলিটিক্যাল ইডিওলজির থেকে, এক্স্যাক্টলি। ঠিক আছে? কারণ আমি এটা মনে করি যে একজন আর্টিস্টের আর্টের থেকে বড় তার ব্যাকগ্রাউন্ড হতে পারে না, ঠিক। তার আর্টটা, তার ক্রিয়েশন সব থেকে বড়। অনুরাগ কাশ্যপ যদি কালকে একটা এরকম ছবি বানায়, যেই ছবিতে দেখানো হচ্ছে যে ভারতে এরকম ভাবে অ্যাটাক হয়েছে, 26/11 ছবিটা ধরো রামগোপাল বর্মা বানিয়েছে, নানা পাটেকারের যে সিকোয়েন্সটা, যেখানে ওকে বলছে যে এদের গায়ের রক্ত, এদের গায়ের গন্ধ শোক, এদেরকে তোদের যারা পাঠিয়েছে জান্নাতে যাবে, এদের বডি দাফানি হয়নি, ওই যে সিনটা, ওই যে সেট পিসটা, ওটা যখন তুমি দেখবে তোমার গায়ের রক্ত গরম হয়ে যাবে। একদম একদম। ইভেন ধুরন্ধরেও একটা জায়গা আছে, ধুরন্ধরের যে জায়গাটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করেছে সেটা হচ্ছে পাকিস্তানের ভেতরে যখন এদিকে পুরো ব্লাস্টটা হচ্ছে, ওরা যখন ওটা নিয়ে ওরা ওটাকে যখন ওই সেটা দেখে আনন্দ পাচ্ছে, ভাই ওটা মানে রংটে দাঁড়িয়ে গেছে। এবার ওই আমার কথা হচ্ছে যদি কালকে অনুরাগ কাশ্যপ ছবি বানায়, ধরো অনুরাগ কাশ্যপ কালকে ব্ল্যাক ফ্রাইডে 2 বানালো, বা আজকে ব্ল্যাক ফ্রাইডে নিয়ে কথা হচ্ছে, ব্ল্যাক স্যাটারডে বানালো, ব্ল্যাক স্যাটারডে বানালো, তাহলে কি বলবে যে না এই ছবিটা প্রোপাগান্ডা ছবি? সেটাই আমার তো মনে হয় না। এবং আমি বলছিও কাশ্যপ এমন লোক না, হয়তো ধুরন্ধরকে দেখে বলে দিল আদিত্যরা হেভি ডিরেক্টর, ঠিক আছে? ও বলতেই পারে, ও ভাঙ্গাকে বলেছে, ও ভাঙ্গাকে বলেছে। আমার ভাঙ্গা নিয়ে আমি একটা জিনিস বলছি, দেখো ভাঙ্গার ছবি খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, এটা একটা আলাদা বিষয়। তো ভাঙ্গা দেখো ভাঙ্গার ছবির মধ্যে টক্সিটি আছে, এটা ডিনাই করলে মানে সেটা মিথ্যেই বলা হবে। কিন্তু আমি এমন বহু লোকদের দেখেছি, আমি ইন্ডাস্ট্রির এমন কিছু অ্যাক্টরদেরকে দেখি যাদের সাথে আমার স্ট্যাটাসে, আমার এক বন্ধুর স্ট্যাটাসে, মানে বন্ধু মানে সেও কালিগ, তাদের কথা কাটাকাটি হয়েছে, তারা ছবিটা দেখে পর্যন্ত নেই। অ্যানিমেল তো, হ্যাঁ অ্যানিমেল আমি বহু মানে আমি আর বললাম না কাদের, কিন্তু আই গেস আমাদের সিনেমাটোগ্রাফারও জানে, কিন্তু অ্যানিমেল বহু লোক আছে যারা ছবিটা দেখেনি কিন্তু ক্রিটিসিজমটা অনেক বেশি শুনেছে এবং সেগুলোই বলে। অ্যানিমেলের ক্ষেত্রে এটা হয়েছে। এবং আজকে যখন গার্লফ্রেন্ড বলে ছবিটা আসছে, সেই ছবিটা দেখাচ্ছে যে এরকম একটা লোকের সাথে, একটা মেল শভিনিস্ট যাকে আমরা বলি, এরকম একটা লোকের সাথে যদি একটা মেয়ে থাকে, এরকম একটা টক্সিক পরিবেশে যদি সে থাকে, তার উপর দিয়ে কি যায় সেটা একটা ছবি আসছে, ছবির নাম হচ্ছে গার্লফ্রেন্ড। তখন সেই ছবিটা নিয়ে আলোচনা সবার আগে হচ্ছে। আমার কথা হচ্ছে আমি গার্লফ্রেন্ডও দেখবো, আমি কবির সিংও দেখবো, আমি অ্যানিমেলও দেখবো। আমার ছবি ওইটা একটা ক্যারেক্টার, আমার ছবিটা দেখে আমার মনে হলো অ্যানিমেলের যে ক্যারেক্টারটা আমার তাকে পোষাচ্ছে না, কিন্তু তা বলে পরিচালকের যে ক্রাফট সেটা হেভি। আমার যে রিলেশনশিপটা দেখাচ্ছিল ওটা আমার ভালো লাগছে না, ঠিক আছে? আমার কাছে ওটা একটা সিনেমা, দ্যাটস ইট। আমি তাহলে মির্জাপুর দেখতে পারবো না? আমি সব থেকে আমার যেটা তাহলে মানে বলার সেটা হচ্ছে, তুমি এই যদি আমার রিলেশনশিপ এরকম ধরনের জিনিসপত্র সমস্যা হয়, তাহলে তুমি গেম অফ থ্রোনস নিয়ে কি বলবে? সেটা সর্বকালের যে সেরা বলা হয়, তাহলে ওটাকে কি বলবে? ওখানে কি কি দেখানো হচ্ছে, তুমি তাহলে কিভাবে জাস্টিফাই করবে? এক্স্যাক্টলি, আমি বুঝতে পেরেছি বিষয়টা। এটা তো অ্যানিমেলের ক্ষেত্রে একটা টপিক যেটা হয় যে এই ফিমেল রিপ্রেজেন্টেশনটা যেটা, সেটা নিয়ে ওটা তো দেখো একটা ডিরেক্টর সেই ডিরেক্টরটা দেখিয়েছে, সেটার আগে তুমি যেতেই পারো। আমি আমার অনেক এমন বান্ধবীকে দেখেছি যারা অ্যানিমেল দেখেছে, যারা অ্যানিমেল খুব ভালো লেগেছে, ঠিক আছে? এবং তারা কিন্তু এটা বলছে
ছবিটা ওই যে জায়গাটা ওটা খুব টক্সিক, বাট ছবিটা কিন্তু এন্টারটেইনিং, ক্রাফটে দারুণ। ছবিটা এন্টারটেইনিং কি পারফরমেন্স। তো এটাই আমার মনে হয় একটা রিভিউর অ্যানিমাল তোমার খারাপ লেগে তার 4টে পয়েন্ট রয়েছে। ছবিতে ববি দেওয়ালের একটা স্পেস পায়নি, ছবিতে কি করে এই যে আমার অ্যানিমেল দেখে একটা জিনিস মনে হয়েছিল, ছবিটা যেহেতু বাবাকে কেন্দ্র করে, ওর কিন্তু ফাদার সান ইমোশনটাও কিন্তু প্রপার বলতেই পারো, আমি এটা বলতেই পারো আমার কথা। তোমার ছবি দেখলে তোমার ছবিটা খারাপ লাগার 10টা কারণ থাকতে পারে, ভালো লাগার 2টো কারণ থাকতে পারে, কিন্তু 10টা কারণই মেল শোভিনিস্ট মেল শোভিনিস্ট মেল শোভিনিস্ট এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে তো তোমার তো একটা উদ্দেশ্য হয় ছবি দেখার ভাই। আমি তো বলছি, আমি যখন জালসা দেখি, আমি যখন লাপাতা লেডিস দেখি, আমি ভাবি না যে এই ছবিটা কি পুরুষতান্ত্রিক সমাজকে পোক করছে, আমার ভাবার দরকার নেই। আমি কাহানি দেখছি ভাই কি লাগছে, জালসা দেখছি বিদ্যা বালান কি করছে, লাপাতা লেডিস দেখছি কি ভালো লাগছে। আজকে যদি গার্লফ্রেন্ড ভালো লাগে আমার, আমি বুক চিতিয়ে বলবো ভাই সত্যি এরকম ধরনের ছেলের সঙ্গে থাকা যায় না, এরকম ধরনের ছেলের সঙ্গে থাকা যায় না, এটা বলবো। কিন্তু তা বলে আমি এটা দাগিয়ে দিতে পারি না যে এই পরিচালক এরকম, এর ছবি দেখা যাবে না, এর একটা উদ্দেশ্য রয়েছে। এটা তেমনি তো রিভিউরও তো এরা দেখা যাচ্ছে উদ্দেশ্য রয়েছে। ইভেন এই ধুরন্ধরের, আবার ঘুরে আসি, ধুরন্ধরের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে যে ধুরন্ধর কতটা মেল শোভিনিস্ট টক্সিক, এবং ওটার জেন্ডার স্টাডিজ নিয়েও বহুত ডিসকাশন করেছে। এবার আমায় একটা কথা বলো, গোটা ছবিটার মধ্যে সারা অর্জুনের ক্যারেক্টারটা বাদে কোনো মেয়ে ক্যারেক্টার ছিল? তুমি আমাকে একটা কথা, এখানে কি করে আসছে জেন্ডার স্টাডিজ? ছবিটার মধ্যে ওপেনিং সিন দেখা, মানে শুরুর দিকে দেখাচ্ছে, এটা নিয়ে কেউ কথা বলছে না। তাহলে মানুষ কতটা বেশি নির্মম ভাবো, একটা বাচ্চা ছেলের গুলি লাগছে, মরে যাচ্ছে, ঠিক আছে। যে কোনো ছবিতে তুমি ধুরন্ধর বাদ দাও, যে কোনো ছবি হলে কি দেখাতো, যে হিরো এই কষ্টটা থেকে বেরোতে পারছে না, এই ট্রমাটার উপর রয়েছে। ছবির শুরুতে দেখাচ্ছে একটা হিরো একটা বাচ্চা ছেলে মরে গিয়ে তার রক্ত গায়ে মাখছে, বলছে বাঁচাও বাঁচাও, মিথ্যা নাটক করছে। ট্রু, হেভি হেভি। এবার যখন এরকম একটা জিনিস দেখাচ্ছে, তার মানে কি দেখাচ্ছে, ও ইমোশনলেস। এবং এটাও করলো যাতে চারিপাশের থ্রু পৌঁছে যায় যে আপনার বড় ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, যাতে তোর ভাইটা দেখে যে আমার দাদাকে বাঁচানোর জন্য কি চেষ্টা করে। অডিয়েন্স কিন্তু জানে, অডিয়েন্স কিন্তু ভাবছে সালা এরকম করছে কেন। এবার ওই গুটি অডিয়েন্স তাদের ওই সিনটা দেখে খুব মনে হচ্ছে যে মেয়েটাকে ধোকা দিল, মেয়েটাকে বিট্রে করলো, কিন্তু এটা ভাবছে না একটা বাচ্চা ছেলে সামনে মরে পড়ে রয়েছে, ওটা দিয়েও কি করতে চাইছে। কারণ এই ক্যারেক্টারটা তো ইমোশনলেস, ও তো একটা মিশনেই গেছে, ও তো ওর থেকে অনেক বড় উদ্দেশ্য নিয়ে এসেছে। যদি ও ওখানে স্যাক্রিফাইস হয়ে যায়, আমাদের দেশে যদি এরকম ভাবে সব আর্মি অফিসাররা এরকম ভাবে শহীদ হয়ে যায়, আমাদের দেশে না আর্মি থাকবে না, তখন আমরা জাজি করতে পারবো না কোনটা ভালো কোনটা খারাপ। সেটাই। আচ্ছা, এবার আমরা বাংলা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা জিনিসে ঢুকি। আমাদের তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে দুটোই সুপারস্টার, দেবজিৎ, 3 জন, আরেকজন বুমবালা। ও হ্যাঁ, সরি, ইয়ে তো শামা মাংতো বহুত সালো সে না। তো কিন্তু আমি দেবজিতের মধ্যেই বলছি, যেহেতু পরের দিকের সময়ের, তো তোমার এমনিতে কাকে বেশি ভালো লাগে? এটা বলা খুব কঠিন, একটু বলো এটা আমি কি করে বলবো, আমার তো মানে। আচ্ছা, তাহলে আমি একটু সহজ করে দিই। আমিও জানি এই উত্তরটার একটা মানে সমস্যাও থাকবে কিছু জায়গায়, কিন্তু দেবজিৎ, কার কোনটা ভালো লাগে আর কার কোনটা তোমার মনে হয় এখন একটু? আমি তো দুজনকে নিয়ে বলছি না, 3 জনকে নিয়েই বলছি। আমার মনে হয় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছে একটা করে রিবুট মেরেছে একটা সময়ের পর, ঠিক আছে। সে 2010-এ একটা নতুন ইনিংস শুরু করে 2.0, এবং যেটা সে এখনো অব্দি খেলছে। আমার মনে হয় তার এবার 3.0 ভার্সনে যাওয়া উচিত, যেটা আগেরটার মতো হবে। আগেরটাও হবে, এটাও হবে, দুটোই হবে। এবার মিক্স, মানে একটা মিক্স আর ম্যাচ হবে। তার একটা হার্ডকোর মেইনস্ট্রিম ছবিও আসবে, আবার একটা আর্টি ছবিও আসবে। তো এটা সে আমার মনে হয় মানে এরকম একটা কিছু করতে পারে। তো আমি যে কারণে বুমবাদাকে অনেক অনেক এগিয়ে রাখবো, কারণ বুমবাদার না কোনো কম্প্যারিজন নেই, ঠিক আছে। মানে কি রেঞ্জ, এটা মানে জুবলি করেছে এই লোকটা, মানে একই বছরে কি করে করতে পারে, এটা আমি মানতেই পারি না। এই লোকটা জুবলিও করতে পারে, এই লোকটা 22 শ্রাবণও করতে পারে, আবার এই লোকটা 10ম অবতারেও হয়ে আসছি এত বছর। হিন্দিতে প্রসেনজিৎ চ্যাটার্জি যা কাজ দেখছি, ইভেন খাকিতেও হেভি পারফরম্যান্স, মানে লোকটা রেঞ্জই আলাদা। আবার এই লোকটাকে দেবী চৌধুরী ওইটুকু দেখলে মনে হয় সালা কি মাসি, মানে সিটি মারি। তো এ আলাদা স্ট্রেচার বুমবাদার। আমি যদি বলি জিদ্দা, তাহলে আসলে বুমবাদা আলাদা স্ট্রেচার বলে আমি কম্পারিজনে রাখি। আসলে বুমবাদা এমন, তুমি বুমবাদাকে কার সাথে কম্পারিজন, কোন জোনে রাখবে? হবে না। কোনো মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, এদের সাথে কম্পেয়ার করার তো মানে নেই, কারণ এরাও দীর্ঘদিন ধরে করছে। আর যদি আমি জিদ্দার কথা বলি, দেখো জিদ্দা হচ্ছে এমন একটা নায়ক যে যাকে দেখে মনে হয় কি ভাই, মানে এর প্রেমে পড়ে যেতাম যদি পড়তাম, ঠিক আছে না। যেই সময় জিদ্দার সাথী সঙ্গী দেখছি, ও পুকি জিদ্দা, তখন মনে হচ্ছে যে যদি মেয়ে হতাম জিদ্দার প্রেমে পড়ে যেতাম, ঠিক আছে।
কি সুন্দর একটা দেখতে ছেলে। বন্ধন ছবিটা, ঠিক আছে, বন্ধন ফাই মানে শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি মানে ছবি শেষ হবে না লিস্ট বললে। সেরা সেরা কিন্তু সেরা। যখন জিদ্দার ওই আমরা মহেশবাবু রিমেকেরা, মানে যখন জিদ্দা অ্যাকশন ফিল্মে আসলো আবার, হ্যাঁ। ওয়ান্টেড, জোশ, দুই পৃথিবী, ওগুলো কিন্তু ভালো, খুব মানে ভালো। তখন তো মনে হচ্ছে এই লোকটার বয়স বাড়ছে না। ঠিক আছে, মানে যেমন বুম্বাদারও বয়স বাড়ছে না, যত বয়স বাড়ছে বয়স কমছে, জিদ্দারও কিন্তু তাই। আর জিদ্দার অ্যাটিটিউড, লোকটাকে দেখতে, আমি আজকে জিদ্দার কি ফ্যান ফলোয়িং, কি ছবি হিট ফ্লপ, আমি ভাই জিদ্দার ক্রেজ দেখেছি। হুম। ওই ক্রেজ একটু বলো, ওইটা একটা এক্সাম্পল বলো। ক্রেজ আমি ভুলতে পারবো না। আমি বলছি ওয়ান্স আপন টাইমে মধ্যপাড়া এসছে, ঠিক আছে, 2013-তে সেকেন্ড উইকে, তখন চেন্নাই এক্সপ্রেস, আমরা ওয়ান্স আপন টাইমে মধ্যপাড়া দেখতে যাচ্ছি, তখন হচ্ছে আমরা নবীনায় গেছি, ছবির পোস্টার পড়েছে হলে, সিনেমা নেয়নি। এই কেসটা কি? তার কারণ হচ্ছে চেন্নাই এক্সপ্রেস বিভৎস চলছে, ওটা শোটাই নেয়নি। গেছি ম্যানোকায়, ম্যানোকায় ক্রিসের পোস্টার পড়ে গেছে, ওয়ান্স আপনের পোস্টারের ওপর চেন্নাই এক্সপ্রেস সেকেন্ড উইক লেখা, চেন্নাই চলছে না। আমরা তখন চলে গেলাম ইয়েতে, সব বন্ধুরা মিলে আমরা তখন গেলাম হচ্ছে শোয়াবাজার, টকিজ হাউস থেকে শুরু করে যতগুলো শোয়াবাজারে হল আছে পরপর ঘুরছি, সব জায়গায় বলছে আকসাই কা ছবি নেই চলতা হ্যায়, ঠিক আছে, হিন্দিতে বলছে আমাদেরকে। আমি লেগে গেছি, আর বন্ধুরা বলছে এই তো শাহরুখ দিয়ে দিচ্ছে, সব শাহরুখ ফ্যান। দেখলাম তখন মিত্রা মিনার, তখন হচ্ছে বস, ঠিক আছে, চেন্নাই এক্সপ্রেস, বস। আমি মানে আর কোনো ছবির জন্য কোনো ভিড়, মানে চেন্নাই এক্সপ্রেস লোকে বলে আমি ভিড় দেখিনি, চেন্নাই এক্সপ্রেসে ভিড় দেখেছি বসে, ঠিক আছে। একটা ছবি ওই লেভেলে ভিড় সেকেন্ড উইকে, ভয়ানক, মানে ভয়ানক, মানে ভয়ানক। মালা পরাচ্ছে ভাই, ওরকম একটা জিতের কাট আউট দাঁড়িয়ে রয়েছে, আর তখন না জিতকার জিন্সের শার্ট পরেছে, আমি দেখছি ওই শার্ট ট্রেন্ড করছে, ওই শার্ট ট্রেন্ড করছে, সবাই তখন ডেনিম শার্ট পরা শুরু করেছে, ওরকম হাতের মধ্যে অনেকগুলো ধাগা ফাগা লাগিয়ে সব দাঁড়িয়েছে। সালা কি ক্রেজ, জিতের ক্রেজ দেখেছি তখন। কিন্তু পাগলু আর শত্রু এসছে বাগুয়াটিতে, আমি বললাম প্রচুর হলে হলে কি ছবি দেখতাম, বাগুয়াটিতে হল ছিল আরতি বলে, আর আরেকটা হল ছিল হচ্ছে আরতিতে এসেছিল পাগলু, আর আরেকটা কি হল ছিল বিনোদিনী না কি নামটা আমি মনে নেই, ওই হলে ছিল শত্রু, ঠিক আছে। আমি ওখানে পাগলু দেখেছি, আর উল্টোতে আর ইয়ে দেখেছি, শত্রু দেখেছি। পাগলু হাউসফুল, ঠিক আছে, পুরো লোকে ভিড়, চিৎকার ফিৎকার করে, একই হলটা ভ্যাকচি হল, মশা ফসা কামড়াচ্ছে, লোকের কি ক্রেজ, আমাদের পদ্মশ্রী ছিল এখানে, কি উন্মাদনা। আর দেখেছি হচ্ছে শত্রু, পদ্মশ্রীতে আমি নিজে ফ্যান্সদেরকে সিট ভাঙতে দেখেছি, ঠিক আছে, হলে চলতে চলতে কি হয় একটু সাউন্ডে গ্লিচ হয়ে গেছে, আর পদ্মশ্রীতে সবকিছুই হয়। আমি একটা সিনেমা বলছি, অঙ্কুশের লাভ ম্যারেজ এসছে, সিনেমা চলতে চলতে আমি ওটা একটা ভিডিও করেছিলাম, বাজ পড়ে পুরো না লোক ভাবে হলে আগুন লেগে গেছে, শুনে দেখি ট্রান্সফর্মার পুড়ে গেছে। পদ্মশ্রীতে এনিথিং ইজ পসিবল। সিনেমা দেখে দেখি পদ্মা দিয়ে ধোয়া উঠছে, নিচে গিয়ে দেখি ওরা ভাত বসিয়েছে, যারা হলে থাকে তারা নিচে থাকে, ওরা ভাত বসিয়েছে, ওই ধোয়া উঠছে। শালা এ সিনেমা হল নাকি, এমনি আগুন লাগিয়ে দিয়েছে, ওরা হলে আগুন লাগিয়ে দিয়েছে, লোকে দেখুক, লোকে পুড়ে পুড়ে মরে যাক, হলে হতেই পারে পদ্মশ্রীতে সব। আমি পদ্মশ্রীতে আজ থেকে 6-7 বছর আগে বলছি, ফ্যান্সদেরকে সিনেমা চলছে চলছে, আর আমার মা এরকম করতো, যদি পিছনে ছিল এই চুপ করে বস, এরকম করতো, প্রচুর সিনেমা দেখতাম আমি আর মা। জিতের সম্ভবত জোশ, বোধ হয় জোশ, চলছে চলছে আটকে গেছে একটু, ভিলেনটার মুখটা এরকম হয়ে গ্লিচে আটকে গেছে, ডায়লগ চলছে, লাথি মেরে সিট ভেঙে দিয়েছে। বাহ বাহ বাহ। ওই যা রুদ্র রূপ, ঠিক আছে, ওই দুটোর সময় গেট খুলছে না, 2:05 হয়ে গেছে জোশের সময়, ওটা জোশ না বোধ হয়, ওটা বোধ হয় দুই পৃথিবী হবে। রুদ্র বললে না, তাই বললাম যে রুদ্র বললে না, জোশে তো রুদ্র ইন্দ্র, আচ্ছা ওই একটা কেস ছিল, ওই ধাক্কা দিচ্ছে মানে গ্রিলটা পড়ে যাবে, এরকম ফ্যান ফলোইং দেখেছি আমি। 2013-তে আমি মালঞ্চতে ধুম 3 দেখেছি, রাতের শো চাঁদের পাহাড়, ধুম 3 মালঞ্চতে হাউসফুল ছিল না, চাঁদের পাহাড় পদ্মশ্রীতে হাউসফুল। তো এই যে পিক ফ্যান ফলোইংটা এদের, এটা দেখে এসেছি। আমি বলছি প্রিয়াতে আমি খাদান দেখতে গেছি, আমি রাজার গানের শুরুটা কিছু শুনতেই পারিনি, তো তখন দেখে মনে হলো যে না, আবার হয়তো ওই জিনিসটা আসতে পারে। তো আমি এটা মনে করি যে এই জিদ্দার ক্ষেত্রে আমি বলবো, দেব তো ধরো একটা সার্ভাইভের ওয়ে বার করে নিয়েছে, এবং যে অডিয়েন্সটাও ছিল না সেটাকেও গ্র্যাব করতে পেরেছে। কিন্তু জিদ্দার গত 5-6 বছর ধরে আমি আমার ওপিনিয়ন বলতে পারি, আমার কোনো ছবি যেমন খুব ভালো লাগেনি। তোমার কিরকম, মানে সব ছবি ভালো লেগেছে? আমার তো এই অসুর ভালো লেগেছিল, আমার বুমারাং
বুমানে আচ্ছা, মজার লেগেছে আমার। আচ্ছা আচ্ছা কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে হ্যাঁ, জিদ্দার ছবির একটা জিনিস খুব বড় করে ভাবা দরকার, সেটা রিলিজ ডেট। ঠিক আছে, আচ্ছা হুম একটা রিলিজ ডেট খুব ইম্পর্টেন্ট, তার কারণ জিদ্দার ছবি না মানে আগে কিন্তু ঈদে রিলিজ পেতো, ঈদে একটা ছিল। ঈদে একটা অডিয়েন্স জিদ্দার আছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যদি জিদ্দার ছবি একটা দুর্গাপুজোর সময় আসে, ক্রিসমাসে আসে, অনেক বেটার ফলাফল দেবে। বুমারাঙ্গে যদি দুর্গাপুজোর সময় আসতো না, হুম আমার সেটা লেগে যেত, ছবিটা বেটার হ্যাঁ। বিজনেস করতো। আর বুমেরাং তো মানে মানুষ সুযোগও দেয়নি সেটা, আর জিদ্দা খুব ভালো পরিচালকের সাথে তো রিসেন্ট টাইমসে এইটাই কোলাবরেট এইটা- করেও নি বলে আমার এইটাই। মনে হয়। এইটা- ঠিক আছে, এইটা একটা এটা ব্যাপার। খুব সত্যি কথা। ফ্যান্সরা কিভাবে নেবে আমি জানি না, তবে জিদ্দা যদি ভালো ডিরেক্টরের সাথে কোলাবরেট করে, কারণ সবার আগে জিতের মতো পারফর্মার খুব কম আছে হুম, ইন্ডাস্ট্রিতে। হুম। ঠিক আছে, জিদ্দা একজন বিশাল বড় সুপারস্টারের থেকে একজন দুর্ধর্ষ অ্যাক্টর, আমি এটা মনে করি। দুর্ধর্ষ অ্যাক্টর এবং মাস ব্যালেন্সিংটাও খুব ভালো খুব জানে, ভালো, খুব ভালো। জানে। এবং আমি বলছি তো, জিদ্দাকে না তুমি যে কোনো ক্যারেক্টার দিয়ে দাও, ঠিক আছে, করতে পারবে করবে। যে কোনো। ঠিক আছে, আমি যেমন অনেক আগে দেখেছিলাম কৃষ্ণকান্তের উইল আর পিতৃভূমি। পিতৃভূমি আমার খুব ভালো লাগে কিন্তু। তুমি ভাবো একটা লোক, যে হ্যাঁ। লোকটা আগের বছর হয়তো হিরো ঘাতক করছে, হুম। সে পরের বছর কৃষ্ণকান্ত উইল করছে, কিভাবে হুম, সম্ভব? হুম, হুম। পৃথিবীভূমি করছে, কিভাবে সম্ভব? আবার ওই লোকটাই ক্রান্তি করছে। ক্রান্তি, উফ, পিক পিক মানে সিনেমা। আমার মনে হয় ইমিডিয়েটলি একটা ক্রান্তির স্পিন অফ হওয়া উচিত। আমি তো চাই যে আমাদের চ্যানেলে যাতে ক্রান্তির ওপর একটা টোটাল অ্যানালিসিস করে ভিডিও ছাড়তে পারি। ক্রান্তি ক্রান্তি সেরা। মানে ওই যে জিতের ক্রান্তি মানে কোনো রিমেক কি মানে ওটা কি হুম, শিবা বা হুম, কিছু শিবার remake। শিবার রিমেক না, হ্যাঁ। মানে যেটা রামগোপাল হ্যাঁ, বর্মা হ্যাঁ, শিবা, হ্যাঁ, হ্যাঁ। ওটাও তো পিক সিনেমা। কিন্তু তুমি দেখো শিবা, হ্যাঁ। সেই ছবিটার সাথে তুমি ক্রান্তি পাশাপাশি রাখো, নিজস্ব লাগে। একটা নিজস্বতা আছে ছবি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই হচ্ছে ছবি ডিরেক্টর ম্যাটার করে। রিঙ্গো 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 তখন না পিক টাইম, রিঙ্গো লাভ আনছে, এই ছবিটা আনছে, রিঙ্গো লাভ, কি ভাই। ভালো ভালো ছবি করেছে সেই টাইমে। কোথায় এখন মানে কি করে হারালো জানি না, কিন্তু লাভও বলছো, লাভেরও মিউজিক সেরা ছিল। ভীষণ ভীষণ আর ভালো। ক্রান্তিতে তো আমি বাংলায় গান গাই বলে একটা লম্বা পোর্শনই ছিল। আমি তো সেরা। এটাই হচ্ছে বিষয়, যে একজন ডিরেক্টরের একটা সিগনেচার থাকা উচিত, সেটা থাকলেই ছবিটা আলাদা হয়ে বেরিয়ে আসে। যাই হোক, তো এটা আমার জিদ্দার ক্ষেত্রে মনে হয়। দেবদার কথা যদি বলি, আমি দেবদার সাথে যতবার ইন্টারাকশন করেছি, আমি একটা জিনিস বুঝতে পেরেছি না, মানুষটা খুব ভালো। হুম। ঠিক আছে, মানে सारे फैन खुश, तीनों लोगों को बहुत अच्छा बोल दिया, सारे না। फैन खुश। ওটা বিষয় না, আমি তো মানে প্রত্যেকটা আলাদা করে দিক বলছি। দেবদাকে জিদ্দার যেমন তুমি রুমে ঢুকবে একটা অরা ফিল হবে, যে ভাই এটা আমি তোমাদের থেকেই এটা শুনেছি। নার্ভাস লাগছে। এটা আমি তোমাকে বলছি, তুমি যখন ইন্টারভিউ করবে না, সেখানে তুমি বুঝতে পারবে। মানে আশীর্বাদ করে তোমার যেন সাথে করতে পারি। বসে তোমাকে বলবে কেমন আছো রূপম, অনেকদিন পর, সব বলবে, কিন্তু তুমি না মানে হ্যাঁ জিদ্দা ভালো আছি বলতে পারবে না। তোমার একটা বুক ধুকপুক করবে, ঠিক আছে, একটা এমন ভাবেই বসবে। এমন আমি বলছি, আমি জিদ্দার ইন্টারভিউ করার আগে গাজরা যাওয়ার ইন্টারভিউ করে নিয়েছি, ঠিক আছে, মানে কিন্তু জিদ্দার সাথে তুমি থার্ড টাইম ফোর্থ টাইম যতবার ইন্টারভিউ করো, তোমার একটা ফিল হবে। বুঝতে পারলাম। আর যদি দেবদার কথা বলি, দেবদার ব্যাপারটা হচ্ছে কি, মানে তোমাকে দেবদাটা ফিল করাবে আপন করে নেবে। যে ভাই তুই ভাই বল ভাই কি আছে। ঠিক। দেবদাকে আমি জিজ্ঞাসা করছি আমার ক্রিটিসিজম আছে, আরে কর না, বল না, এই হচ্ছে, আরে ও হচ্ছে চিল লোক, বুঝতে যে ভাই তুই বল, কোনো চাপ নিবি না। আমি দেবদার প্রথম ইন্টারাকশন আমার সাথে হয়েছে, সেটা হচ্ছে হবুচন্দ্র রাজা গৌচন্দ্র মন্ত্রী এতে গেছি। হুম। আমি জানতাম না ইন্টারভিউ হবে, হুম। বলছে রূপম ইন্টারভিউ করো। হুম। যে তো কেস খেয়েছে, এবার একটা জায়গায় ঢুকিয়েছে প্যাসেজে, একদিকে দেব ফ্যান্সরা দাঁড়িয়ে রয়েছে সব। বললাম ভাই যদি মাইর শুরু হয়, কিরকম ভাবে যে মারবে আমাকে, আমি তো মুখে মাস্ক ফাস্ক পড়ে আছি তার মধ্যে। এবার হচ্ছে ভেতরে দেবদা বসে রয়েছে, আমি মাস্কটা নামিয়েছি, হ্যাঁ। ওই লোকটার কোনো দরকার পড়েনি আমাকে দূর থেকে আরে এদিকে আসো বলে নিজে ঠিক, উঠে ঠিক। যাওয়া, এটাও করে, আমাকে বসায়। দেবদা এত বকেছে, মানে ঘামাচ্ছে রীতিমতো, হুম। এবং কফি দিয়েছে। আমাকে বলছে রূপম কফিটা খেয়ে শুরু করি। আমি বলছি হ্যাঁ দাদা। এবার যে সেট আপ করে ও না বলে ফেলে, দাদা রেডি রূপম, বলছে রেডি, ওকে ঠিক আছে কফিটা পরে খাচ্ছি। আচ্ছা তুমি খেয়ে নাও, বলছে না না 15 মিনিট তো লাগবে। যে কফি দিতে এসছে সে কফি নিতে দাঁড়িয়ে, তুমি দাঁড়িয়ে কেন আছো দাও। তো এটা একটা মানুষের আচরণটা কেমন সেটা দেখায়, সেটা বলে যে True. সে বাদবাকি মানুষদের সাথে কিরকম ব্যবহার রাখছে। ঠিক। আর হচ্ছে সেকেন্ড টাইম যখন মিটিং হয়েছে আমার, তখন হচ্ছে দেবদাকে খাবারের জন্য কিছু দিয়ে গেছে। হুম। ইন্টারভিউর মাঝখানে বলছে এখানে কি একা বসে আছি আমি, ওকে দাও। আমি দাদা আমি খাবো না, বলছি তুমি চুপ করো, ওকে দাও। তো এই জিনিসটা কিন্তু লোক দেখানো নয়, না। মানে আমার ইন্টারভিউ হয়ে গেছে, কাঁধে হাত দিয়ে বলছে আরে বল না আর কি কি মনে হচ্ছে বল না। এবং অনেস্টি একটা দাম আছে,
ঠিক। আমি তার ছবি রিভিউ কি দিয়েছি, অরিত্র কি দিয়েছে, সাগরনীল কি দিয়েছে সবাই জানে। তাদের কোনো দরকার নেই মানে আমাদের সাথে আলাদা করে ইয়ে করার। তারপরেও তারা ইন্টারাক্ট করেছে, বসেছে, আড্ডা দিয়েছে, আরো কত জিনিসপত্র নিয়ে কথা বলেছে, কি কি জিনিস তারা দেখাতে পারেনি সেগুলো বলেছে। তো আমি বলছি তো মানে হিউম্যান বিং হিসাবে খুব খুব ভালো। তোমাকে ওই ফিলটা করাবে, আন্তরিক ফিলটা আপন করাবে, আপন তোমার সাথে করে নেবে একদম। আড্ডা দেবে, তোমার সাথে কথা বলবে, গল্প করবে। এবং শুধু ক্যামেরা অফ হয়ে গেলে আমি এমন বহু লোকদেরকে দেখেছি ইন্ডাস্ট্রির, বহু ডিরেক্টর, বহু অ্যাক্টর, নাম তো নেবো না আমি, তাদেরকে আমি দেখেছি তোমার সাথে নাম লুঙ্গা তো বদনাম হয়ে যায়গে, তোমার সাথে এসে বসলো, হ্যাঁ। বসে তার আগে অবধি তোমার সাথে একটা কথা বলেনি, এবং তোমাকে ফিল এমন করে তোমাকে চেনে পর্যন্ত না। চেনে কিন্তু অবশ্যই চেনে, ক্যামেরাটা অন হলো, কেমন আছো, ভালো আছি রূপম, তুমি কেমন আছো। আমি না ভাবছি এত সুইচ করে কি করে, ইন্টারভিউ ডান, সে বেরিয়ে গেল। মানে ওরা ইন ইন্টারভিউ পারফর্ম করছে একদম ওইটুকু। এবং ধরো তার কারো বাড়িতে আছি, সে তার বাড়িতে যেই বিহেভটা করছে, আমি তো শক যে ভাই কি। এবার আমি এটাও দেখছি, ধরো আমি আমার 100K বলে আমার সাথে যে বিহেভটা করছে, যে 40K তার সাথে তাকে বুঝিয়ে দিচ্ছে ভাই তুমি এখনো বুঝলাম এই জায়গাটা মেইনটেইন। আচ্ছা ধরো ওরা ওইখানে যে ইন্টারভিউতে যেরকম পারফর্মটা করে, ফিল্মেও কি ওরা একই লেভেলের পারফর্মার, মানে ভালো পারফর্মার? অনেকে তো ডিরেক্টরও। আচ্ছা, আমরা এগুলো থেকে একটু বার করার চেষ্টা করছি আর কি ওই খেলাটা। যাই হোক, মোটামুটি আমাদের পডকাস্টটা প্রায় শেষের দিকে, কিন্তু অনেকগুলো প্রশ্নই বাকি রয়ে গেছে, অনেক কিছুই করা হচ্ছে না, কিন্তু দুটো প্রশ্ন করতেই হবে। একটা হচ্ছে 3 ইয়ারই কথা, আমি খুবই রেগুলার দর্শক, রূপমদার চ্যানেল, সাগরনীলদার চ্যানেল, অরিত্রদার চ্যানেল, প্রত্যেকে ইন্সপায়ার করেছে, এবং আগামীতেও যারা বাংলাতে রিভিউ করবে, যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে তাদের ওপিনিয়ন দেবে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই ইন্সপায়ার করবে। তো তুমি বলো যে এই বাকি দুজন যারা, ঠিক আছে, অরিত্রদা এবং সাগরনীলদা, কে ফেভারিট? আমি জিজ্ঞাসা করবো না, এটা বাজে প্রশ্ন, তবু তুমি উত্তর দিতে চাইলে দিও। কিন্তু অরিত্রদা এবং সাগরনীলদা দুজনের রিভিউ এর মধ্যে কোন কোন অ্যাসপেক্ট গুলো তোমার ভাল লাগে? ঠিক আছে, আমি দুজন তো ডিফারেন্ট, কিন্তু তিনজন তোমরা একদম ডিফারেন্ট। আমি যেটা বলছি সেটা হচ্ছে দুজন আমার খুব ভালো বন্ধু। সাগরনীল আমার বেশি ভাই, মানে হিসেব মতো ছোট, এবং ওর সাথে আমার প্রচুর প্রচুর গল্প, আমার নিজের সিনেমার গল্প বহুবার শুনেছে, পড়েছে। তো একটা আলাদা ওর সাথে আমার মানে রিলেশন হচ্ছে আমাদের গল্পের জন্য। একটু ইন্টারাপ্ট করছি, আমাদেরও পরে কখনো বলো গল্প টল্প সিনেমার, এবং কাজ বাজ থাকলে বলবো, একদম বলবো। তো ওর সাথে একটা আলাদা বন্ডিং, আলাদা টিউনিং আমার আছে গল্পের জন্য। আর যদি আমি অরিত্রর কথা বলি, অরিত্র এই যে সিনেমার রেফারেন্স দেয় রিভিউর ক্ষেত্রে, ঠিক আছে, এবং ও না যখন এটা অনেকে এটা স্বীকার করবে, অনেকে স্বীকার করবে না, আমি একদম এটা আমার কিছু যায় আসে না, এটা খুব বড় সত্যি কথা। অরিত্র যখন রিভিউ শুরু করেছে, অরিত্র কিন্তু বহু রিভিউয়ার বা বহু লোকদেরকে এটা বুঝিয়েছে যে হ্যাঁ ভাই, ইট ক্যান বি আ পয়েন্ট, এটা দিয়ে শুরু হতে পারে, এবং ও কিন্তু একটা রাস্তা খুলে দিয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ। এবং ওর জন্য আজকে বহু রিভিউয়ার তারা জার্নি শুরু করেছে। এটা আমার বলতে কোনো অসুবিধা নেই, অরিত্র অনেক জনকে অনেক কিছু শিখিয়েছে, জানিয়েছে, এটাতে আমার কোনো অসুবিধা নেই। এবং বহু মানুষের কিন্তু সিনেমার প্রতি আগ্রহ বাড়িয়েছে, তোমরা সবাই করছো। এবং একটা কথা হচ্ছে, ওর সেকেন্ড যে জার্নিটা শুরু হলো স্ক্রিপ্ট রাইটার হিসাবে, ওর শর্ট ফিল্ম বানিয়েছে, সেটা তোমার ভালো লাগুক খারাপ লাগুক, কিন্তু ও না সবসময় প্রোগ্রেস করেছে। এবং ওর আজকে রিসেন্ট কাজটা তো খুব ভালো লেগেছে আমার। তো এই যে রাইটার হিসেবে কাজ করা, তারা ছেলে কোথা থেকে জার্নি শুরু করেছিল, ঠিক, এবং সে আজকে এখানে আছে, এরপরে হয়তো সিনেমা বানাবে। তো এই জার্নিটাকে আমি খুব মন থেকে রেসপেক্ট করি। আমার অরিত্রদার যে জিনিসটা খুব ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে দেখবে ধুরন্ধরের রিভিউ এর ক্ষেত্রে, আমি সবার রিভিউ দেখেছি, তোমারটা দেখেছি, সাগরনীলদা দেখেছি, সবারটাই খুব ভালো লেগেছে। তোমার যেমন তোমার রিভিউ এর ক্ষেত্রে না ইমোশনাল অ্যাসপেক্টটা খুব ফিল করা যায়, ঠিক আছে, লোকটা যেটা ফিল করেছে বলে দিয়েছে, বাস। অরিত্রদার হচ্ছে রেফারেন্স, মানে এদিক ওদিক থেকে উদাহরণ যা টানবে। ধুরন্ধরের রিভিউটা আমার দারুণ লেগেছে, হয়তো এগ্রি করি না যে এডিট নিয়ে যেটা বলেছে, যে পুরোটা যে ও অরিত্রদা বললো যে ধরো এডিটটা তোমার মানে মনে হয়েছে যে বেশি এডিট হয়েছে, একটু এডিটটা প্রপার হয়নি, কিন্তু রিভিউটা অসাধারণ, ওটাই তো একটা ফান। আমিও মানে ধুরন্ধরের রিভিউর সাথে এই পয়েন্টে এগ্রি করি না, বাট এগ্রি করা না করা সেটা আলাদা বিষয়, কিন্তু জিনিসটা ভালো লাগছে কিনা এটা আমি বলছি। আর সাগরনীলের কথা যদি বলি, আমার মনে হয় যে বাংলাতে আমি যদি কোনো রিভিউয়ারকে সব থেকে বেশি নম্বর এগিয়ে রেখেছি সেটা সাগরনীল। আচ্ছা, এটা আমি একদম মানে এখানেই বলছি, সব থেকে আমি নিজের থেকে এগিয়ে রাখি সাগরনীল রিভিউয়ার হিসেবে। আচ্ছা, এবার কি হয়, যেমন তেরে ইশক মে আমি কিন্তু ও কিন্তু আমায় ফোন করে বলেছে ভালো লেগেছে, ঠিক আছে, তার জন্য কিন্তু আমার পারসেপশন চেঞ্জ হয়, পুরো উল্টো, দুজনের দুটো একই লাইন পুরো উল্টো। কিন্তু আমি রিভিউয়ার হিসেবে খুব মানে বেশি
মার্ক করি, কারণ হচ্ছে সাগর নীলের মধ্যে একটা ব্যাপার রয়েছে, হাওয়া কি বলছে, অডিয়েন্স কি বলছে, সিচুয়েশন কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে, কিছু যায় আসে না। আমি যেটা ফিল করছি সেটা আমি বলবো, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি এই পয়েন্টে সাগরকে সব থেকে বেশি রেসপেক্ট করি, তার কারণ আজকে যখন তোমার চ্যানেল বড় হবে, এটা আমি সবাইকে নিয়েই বলছি, সবার না ওপর কিছু এমন জিনিসপত্র হবে, কিছু এমন পরিস্থিতি আসবে যেখানে তুমি পুরো 2 বছর 3 বছর আগে যেরকম জায়গায় ছিল এরকম থাকতে পারবে ঠিক। না। ঠিক আছে, আমি খুব ফিল্টার ফ্রি কথাটা বলছি, কেউ এটা স্বীকার করবে না, এটাই সত্যি। কিন্তু আমি বলছি সাগর নীল সেক্ষেত্রে সব থেকে বেটার। আমি অনেক এরকম নতুন নতুন চ্যানেল দেখি, যেমন তোমার কথা বলছি, শাশ্বত টিম আমি দেখেছি। আমি, তুই আমাকে মানে লিঙ্ক পাঠাও না পাঠাও, আমি কিন্তু দেখি, আমাকে লিঙ্ক পাঠিও না, আমি দেখি নিজেই। টিম বলি, অ্যানালিসিস বলি, ধরো আমি বলছি হচ্ছে লোকে কি ভাববে বলে একটা চ্যানেল আছে, ওর রিভিউ বলি। রাজীব সাহা ভীষণ আন্ডাররেটেড। রাজীব সাহা হচ্ছে খুব ভালো একজন মেকার, রাজীব সাহা খুব ভালো একজন রাইটার, খুব ভালো একজন মেকার। রাজীব সাহা বলি, মানে আমি নতুনদের কথা বলছি যাদের কাজে আমি দেখেছি। দেবজ্যোতি বলি, দেবজ্যোতির হয়তো বহু পয়েন্টে আমি এগ্রি করি না, কিন্তু আমার মনে হয় যে এর অ্যানালিসিস কি দারুণ, কি ভালো লাগছে। বা ধরো হচ্ছে থ্রাশ আওয়ার একটা চ্যানেল উঠেছে, ও উঠছে, আমার তো মনে হয় ভাই এর রিভিউ দেখে মজা পাবো, মজা আছে রিভিউতে। ঠিক আছে, আমি বলতে যে অ্যাংরি রিভিউ, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আমি ওর পয়েন্টের সাথে এগ্রি করি না করে, আমার ভাই ওটা অনেস্টি আছে, নিজের একটা স্টাইল আছে, মানে মজা লাগছে আমার দেখে। ঠিক আছে, তো ওর রিভিউ আমি মজা লাগছে, মানে মজা লাগে দেখতে। তারপরে ধরো হচ্ছে স্বর্ণজ্যোতি, ঠিক আছে, বহু সময় আমি এগ্রি করি না ওর পয়েন্টের সাথে, কিন্তু একটা স্টেটমেন্ট আছে ওর, ঠিক আছে। তো এরকম আমি নতুনদের কথা বললাম। এবার দেখো আরো অনেক এরকম রয়েছে যারা খুব ভালো কাজ করছে। আমরা যারাই আসছি নতুন নতুন, আমাদের মানে তোমাদের দিকেই আসা, এটাও না, আমি এটা বলছি না যে ভাই তোমরা নতুন, ঠিক আছে, আমরা সিনিয়র, এটা আমি একদম বিশ্বাস করি না, একদম বলি না। এটাও ঘটনা। কিন্তু আমি বলছি যে রিভিউয়ার অনেকে আছে যারা খুব খুব ভালো কাজ করছে। কার কত সাবস্ক্রাইবার, কি কত সাকসেসফুল, এটা দিয়ে কিচ্ছু তাদের মেরিট জাজ করা উচিত না। অনেকে যারা দুর্ধর্ষ কাজ করছে, ইভেন আমি মনে করি হিন্দির থেকে বেটার কাজ করছে। আর এখন আমরা অলমোস্ট পডকাস্টটার প্রায় শেষের দিকে, এবং আমার একটাই প্রশ্ন থাকবে, অনেক প্রশ্ন করা হলো না, আশা করি তোমায় আরেকদিন পাবো। ভালো লেগেছে তো আজকে? আমার খুব ভালো লেগেছে। পার্ট 2 হবে, পার্ট টু হবে, সিকুয়েল হবে আমাদের এই পডকাস্টটার। কিন্তু লাস্ট প্রশ্ন হচ্ছে কি, এই যে যাদের নাম বললে, শাওয়ার বলো বা আরো যারা রাজীব সাহা, আমরা কাজ করছি, এদেরকে তুমি কি টিপস দিতে চাও? মানে জাস্ট একটা আমি এদেরকে টিপস দেওয়ার কেউ নই, আচ্ছা ঠিক আছে, না, আমি জাস্ট একটা গাইডেন্স দাও। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি নিজেকে বাদবাকিদের মতো, আমি বহু আমার ভিডিওতে বলেছি, আমি নিজেকে একজন কিন্তু খুব বড় ক্রিটিক মনে করি না, আমি কিন্তু শুধুমাত্র নিজের একটা পারসেপশন হিসেবে করছি। আমি একজন ক্রিটিকের থেকে নিজেকে অনেক মানে বেশি, মানে এটা এই প্রেফারেন্সটা দেওয়া পছন্দ করি। আমি একজন ফিল্ম মেকার, ঠিক আছে, এবং দর্শকও। এবং আমি এটাও বলতে চাই যে আমি অডিয়েন্সকে এই অডাসিটিটা দিচ্ছি, অডিয়েন্সরা ভাবুক যে রূপম দা বা রূপম এত সিনেমা ক্রিটিসাইজ করে, এত কিছু বলে, রূপম নিজে কি বানাবে। এটা যদি লোকে ভাবে, কমন প্রশ্ন না, আমি মানে বহু লোক সেটা বলে যে ভাই ওটা আলাদা সত্তা, আমার কোনো আলাদা সত্তা না আমার, ঠিক আছে। আমি এটা বলছি, আপনারা মাথায় রাখুন, এটা মনে রাখুন, কারণ যখন আমি সিনেমা বানাবো তখন ওই কাজগুলো যদি খারাপ লাগে, যদি এতটা খারাপ লাগে, ওটাকে রোস্ট করবেন, ওটাকে খিস্তি দেবেন, তবলা রিভিউ করবেন। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে এটাই, যদি সেটা ভালো লাগে তাহলে কিন্তু তার থেকে বেশি করে বলতে হবে, ঠিক আছে। কারণ আমার চাপটা আমি নিয়েছি যে আমাকে যখন কাজ করতে হবে না, তখন কিন্তু আমার যে প্যারামিটার সেটা আর এইটুকু জায়গায় নেই। আমি এতদিন ধরে এত সিনেমা কি, এত কাজ কি, হাজার রকম খুদ বলেছি, ঠিক আছে, এইটা হতে পারতো, ওটা হতে পারতো, সেটা হতে পারতো। আমার যখন পালা, আমারও তো এগুলো মাথায় রাখা উচিত। তো আমি এগুলো একদম সজ্ঞানে বলছি, এগুলো সবার মাথায় আছে, ঠিক আছে। তো আমি সেই কারণে নিজেকে খুব বড় একজন ক্রিটিক বা আমি ভাই হেভি সাকসেসফুল এটা মনে করি না। আমি নিজেকে খুব বড় একজন ইউটিউবারও মনে করি না, কারণ ইউটিউবার আমি যাদেরকে দেখি, আমি তাদের মতো হতেও পারবো না, হতে চাইও না বলতে গেলে। যাই হোক, ওটা আমি অত সাকসেসফুল আমি নই। কিন্তু আমার একটা কথা হচ্ছে, যারা কাজ করছে সবাইকে আমি বলতে চাই যে তোমরা মানে যদি কেউ গ্রো করছে না বা কিছু, আমি সেখানে একটা কথা বলবো যে গ্রো হচ্ছে না বলে তুমি এটা পুরোপুরি অন্য জায়গায় শিফট করো না। কারণ কালকে তোমার কোন ভিডিওটা লেগে যাবে, হয়তো তুমি একদম কাছাকাছি ছিলে, একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে যেত, একটা ভিডিও তোমার দেখে নিত, তুমি হালটা প্লিজ ছেড়ো না বন্ধু। এবং একটা
একটা নিজের সিগনেচার মেনটেন করো। আমি সবাইকে এটা বলি, বি ইউনিক। তোমার নিজের একটা স্টাইল থাকতেই হবে। ঠিক। আমি যখন বলেছিলাম জনতা আমার পাশে আছে, জনতা আমার এই কথাটা কেন বলেছিলাম নিজেও জানি না। গল্পটা একটু করে বলি। হ্যাঁ, এটা এগুলো আমি একটু করে কেন আমি বলি। জানি না। আমি ওটা হঠাৎ করে বলা বন্ধ করে দিলাম, লোকে বলে জনতা আমার পাশে থাকবে না। ওই যে কমেন্টটা করেছিলাম আমার ঝাড় জ্বালিয়ে দিয়েছিল, ভাই এটা আমি এবার থেকে রোজ বলবো। ওটা আমি বলি, তারপর থেকে ওটাই স্টাইল হয়ে গেছে। এবং এখন তো আমি বলছি, আমি এটা কি বলি, 2.5-3 বছর আগে আমার একটা সম্পর্ক ছিল, আমি তাকে লাভ ইউ বলতে কি লাভ ইউ অল বলে দিয়েছি। এবার সে বলছে যে মানে আমার ওই কথাটা এমন জায়গায় পৌঁছে গেছে, মানে আমি এখন যে কোনো ভিডিও শেষ করবো আমি এমনি জানি আমি লাস্ট লাইনটা কি বলে আমি জানি না। আমি এমনি পার্সোনাল স্ফিয়ারে একদম যেতে চাইছিলাম না, তাও আমি জাস্ট টপিকে বলছি সেই সম্পর্কটা এখনো আছে না? না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি তাই তাদেরকে বলছি যে মানে টিপস আলাদা করে এটা করো ওটা করো, এর না ফর্মুলা কিছু নেই। বুঝলাম, সেটা তো একটাই ফর্মুলা, রেগুলারিটি। এবং রেগুলারিটি। তুমি কাজ করে যাও, তোমার একটা নিজস্ব সিগনেচার রাখো, ব্যাস এটাই। তো এই ছিল আমাদের পডকাস্ট। আমরা আজকে সিনেমা থেকে শুরু করে ইউটিউবের রিভিউ কমিউনিটি, প্রপাগান্ডা ছবি, এমনি রাইট উইং লেফট উইং, দেব জিৎ সবকিছু নিয়ে যতটা পারি ডিসকাস করেছি, এবং আরো অনেক প্রশ্ন বাকি ছিল, অনেস্টলি বলছি। তো সেই রূপমদা আমাদের কথা দিয়ে গেলে যে আবার একটা সিকুয়েল হবে এটার। তো দেখা যাক, আপনারা দেখবেন এই ভিডিওটা এবং ভালো লাগলে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন। আমাদের চ্যানেলের কাজও ভালো লাগলে সেই কাজগুলো দেখতে থাকবেন। থ্যাংক ইউ রূপমদা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ওরা খুব ভালো কাজ করছে, আমাদের ভিডিও দেখেছি, খুব খুব ভালো হোক। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank থ্যাংক you. ইউ।